থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আপনারা আমাদের পরবর্তী গল্পের আপডেট পেয়ে যাবেন আপনাদের ডিভাইসে নোটিফিকেশনের মাধ্যমে। এবং গল্পের শেষে লাইক দেওয়ার পরে হাইপ বাটন প্রেস করতে ভুলবেন না। আপনারা যদি হাইপ করেন তাহলে আরও অনেক মানুষের কাছে আমাদের গল্পটি পৌঁছে যাবে। ধন্যবাদ। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে ডিটেকটিভ মাহি সিরিজের তৃতীয় কাহিনী গণ আত্মহত্যা রহস্য। আপনারা যদি এখনো পর্যন্ত মাহি সিরিজের প্রথম দুটি কাহিনী না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে পিন চ্যাটে ক্লিক করলেই আপনারা শুনতে পাবেন মাহি সিরিজের প্রথম দুটি গল্প। গল্পটি সম্পূর্ণ শুনে জানাবেন আপনাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে কিংবা যা অনুভূতি হয়েছে সেই সবটা। এবং সঙ্গে এটাও জানাবেন আপনারা ভারতবর্ষের কিংবা এই গোটা পৃথিবীর কোথা থেকে গল্পটি শুনছেন। তাহলে আর দেরি না করে শুরু করে ফেলা যাক আমাদের আজকের কাহিনী লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে ডিটেকটিভ মাহি সিরিজের তৃতীয় কাহিনী গণ আত্মহত্যা রহস্য। লাহিড়ি বাড়িতে অনেক দিন পর খুশির হাওয়া, কারণ বাড়ির ছেলে দীর্ঘকাল বাদে বাড়ি ফিরেছে। প্রায় দীর্ঘ 1 বছর পর ছুটিতে এসেছে মাহির দাদা প্রমোতোষ। এবার আনন্দ দ্বিগুণ, কারণ মাহির ইউটিউব অ্যাকাউন্ট 2 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে ইতিমধ্যেই। আর এই দ্বিগুণ খুশিতে মাহি একটা ছোট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে মাহির ক্লোজ রিলেটিভ আর বন্ধুদের সমাগম হয়েছে। পার্টি বেশ জমে উঠেছে, বিশেষ করে মাহির গানে এক আলাদাই মাত্রা পেয়েছে যেন। ও সুখ পাখি তুমি বলে যাও, সে কি দূরের শহরে আজও আমার কথা ভেবে হাসে। পথিকৃৎ লাহিড়ী তার বৌমা অনামিকাকে আবেগাপ্লুত হয়ে বললেন, আজ স্বীকার করছি বৌমা, মায়ের সত্যি খুব সুন্দর গায়ে, অসাধারণ, অনবদ্য অনবদ্য। বাবা, এটা শুনলে তোমার ছেলে খুব খুশি হবে। আমি অবশ্যই বলবো ওকে। অনেক আন্ডার এস্টিমেট করেছি ওকে এই ইউটিউবে গান গাওয়া নিয়ে। ওর সাকসেস জেনেও কখনো অ্যাপ্রিসিয়েট করিনি। বুঝতে পারছে কি ভুলটাই না ছিলাম আমি। তাও ও নিজের জেদে আজ এই জায়গায় পৌঁছেছে। সত্যি আজ প্রাউড ফিল করছি জানো। একদিকে পপুলার গায়ক আর একদিকে তুখোর গোয়েন্দা ছেলের জন্য। আমি তো বলতামই বাবা, মাহি আমাদের রত্ন, আমরা সবাই গর্বিত ওর জন্য। ডিনারের পর মাহির গান দিয়েই ধুমধাম করে পার্টি শেষ হলো। যদিও ইশিকা ছাড়া মাহিরা কেউই ডিনার করেনি তখনও, কারণ প্রমোতোষ একটু বাইরে বেরিয়েছিল। এদিকে রাত হয়ে যাচ্ছে, তাই ইশিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বাইক বের করছিল মাহি। ইশিকা বলে উঠল, আরে করছিস কি? এত রাতে তুই আবার আমাকে বাড়ি ছাড়তে যাবি নাকি? তাহলে কি হবু বউকে এত রাতে একা ছেড়ে দেব? একে তো জোর করে খাইয়ে দিলি, কি বাজে লাগলো। তোদেরকে ছাড়াই খেয়ে নিলাম, আবার এখন বলছিস আমাকে বাড়ি ছাড়তে যাবি। তাতে অসুবিধা কি আছে? না, আমি ক্যাব দেখছি। অনামিকা একজন গেস্টকে ছাড়তে মেইন গেট পর্যন্ত এসেছিল। মাহি আর ইশিকাকে দেখে গলাটা ঝেড়ে বলল, কিরে, এত রাতে বাইক বের করছিস যে? লং ড্রাইভে যাবি নাকি? না বৌমনি, এই আরে আমি তো ইশিকাকে বাড়ি ছাড়বো বলে। আচ্ছা দাদা ভাই কোথায় গেল? এখনো তো এলো না। আর একটা ফোন এসেছিল, ওর কোনো বন্ধুর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই ছুটে গেছে। কি দুর্ঘটনা? ঠিক জানি না রে, কাউকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছিল। ওহো, সো স্যাড। আচ্ছা মাহি, বৌমনি, আমি এবার এলাম। ডোন্ট ওয়ারি, ক্যাব পেয়ে গেছি। মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। বাই। আরে দাঁড়া, অন্তত মোড়ের মাথা পর্যন্তই ছেড়ে দিই তোকে। ইশিকাকে ছেড়ে দিয়ে ফিরে আসছিল মাহি। তখনই দেখলো ওর দাদা প্রমোতোষ আর অনামিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে কিছু আলোচনা করছে।
মাহি বাইকটা থামিয়ে বলল, আরে দাদা ভাই, তুমি এসে গেছো? যেখানে গিয়েছিলে সব ঠিক আছে তো? না মাহি, ঠিক নেই। আমার এক বন্ধুর বোন সুইসাইড করেছে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। কিভাবে করেছে সুসাইড? ফিনাইল খেয়ে পুরো বোতলটাই শেষ করে দিয়েছে। ও হো, মাই গড। আমার যদিও খুব ডিস্টার্ব লাগছে, মনটাই খারাপ হয়ে গেল। তাও ফিরে এলাম শুধু তোর জন্য। আফটার অল আমার ভাই আজ এত সাকসেসফুল, ফিলিং প্রাউড। কতদিন পর একসাথে সবাই ডিনার করবো বলতো। এরকম মুহূর্তেও তুমি এগুলো ভাবছো দাদা ভাই? আরে তুমি না এলেও আমি কিছুই ভাবতাম না। এরকম একটা ক্রাইসিসের টাইমে বন্ধুর পাশে থাকার নামই তো বন্ধুত্ব। একদম ঠিক বলেছিস মাহি, আমিও তো সেটাই বললাম ওকে। তবে ও যখন চলেই এসেছে, চল না ডিনারটা করেই নি, বাবাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। একসাথেই ডিনার করছিল সবাই। মাহি কৌতূহল বশত প্রমোতোষকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা ভাই, তোমার বন্ধু বোনের কি কোনো লাভ স্টোরি ছিল? মানে কেউ ছিল ওর জীবনে? দেখ মাহি, সবে ঘটনাটা ঘটেছে, কিছুক্ষণে বডি পোস্টমর্টমে যাবে। এরই মধ্যে তো এত কিছু জানা সম্ভব নয়। হ্যাঁ, আস্তে আস্তে সবটাই জানা যাবে। পথিকৃৎ বাবু কিছুই জানতেন না। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এই তোরা কার পোস্টমর্টমের কথা বলছিস বলতো? বাবা, আমার এক বন্ধু বিজয়ের বোন রাহি সুইসাইড করেছে, অ্যান্ড শি ইজ নো মোর। ওহো, কি খারাপ খবর। ঈশ্বর ওদের পরিবারকে এই শোক সামলে নেওয়ার শক্তি দিক। রাতে ঘুমানোর আগে একটু নিজের ইউটিউব প্রোফাইলটা প্রতিদিনের মতোই চেক করছিল মাহি। তখনই ইশিকার মামা কানাই বসাকের ফোন এলো। হ্যাঁ মামা বাবু বলুন, এত রাতে কি ব্যাপার? তোমাকে একটু দরকার ছিল মাহি, একটা কেস আছে। তুমি একবার এসে আমার সঙ্গে দেখা করো তো, সামনে বসেই সব বলবো। আচ্ছা মামা বাবু, তাহলে কাল সকালে ফার্স্ট আওয়ারেই আসছি। সকালে থানায় গিয়ে কানাই বসাকের সাথে দেখা করলো মাহি। দেখো মাহি, তুমি লাস্ট দুটো কেস যেভাবে সলভ করেছো সেটা আমার মাথায় ছিল, তাই মনে হলো তোমার সঙ্গে এই কেসটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ বলুন না, কি কেস? শহরে মহিলা গঠিত ক্রাইম দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে দুটো ফ্রডবাজি কেস পেয়েছি, যেগুলো কিছুটা একই রকম। অবশ্য দুটোই কলকাতার কেস নয়, একটা মেদিনীপুরের ঘটনা। কলকাতারটি আগে বলছি। অমৃতা সিনহা, কলেজ পড়ুয়া, বিজয়পুর কলেজ, ফার্স্ট ইয়ার। কলেজের হোস্টেলেই থাকতো। একজন ছেলের সঙ্গে পরিচয় হয়, প্রেম, এরপর বিয়ে। মাত্র 2 মাসের রিলেশনশিপে থাকার পরেই ওরা বিয়ে করে। তবে দুই বাড়িতে কেউই এদের বিয়েকে স্বীকৃতি দেয়নি, তাই এরা আলাদা সংসার পাতে। কিন্তু বিয়ের 1 বছর পার না হতেই ঘটে যায় দুর্ঘটনা। মেয়েটা সুইসাইড করে। এই গত সপ্তাহেরই ঘটনা। যেই বাড়িতে ওরা ভাড়া থাকতো, ওখানকার একজন প্রতিবেশী পুলিশকে ফোন করে জানায় অমৃতার ঘর থেকে আগুন আর ধোঁয়া বেরোতে দেখে নাকি ওনারা ছুটে যান। তারপর দমকলকে ডাকেন আর নিজেরাও প্রাথমিকভাবে জল দিয়ে যতটা সম্ভব আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই অমৃতাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে ওর বডি 90% জ্বলে গিয়েছিল, তাই হসপিটালে নিয়ে গেলেও আর কিছুই করা যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, আর অমৃতার মা বাবাকেও খবর দেয় প্রতিবেশীরা। ওনারা ছুটে আসেন, কিন্তু যেহেতু ওনাদের সাথে বা কোনো আত্মীয় স্বজন কারোর সাথেই অমৃতার সম্পর্ক ছিল না, তাই কেউই এর কোনো কারণ ধরতে পারছে না। অমৃতার হাজব্যান্ড নাকি একটা ডেলিভারি সংস্থায় জব করত, আর তার জন্য বাইরে বাইরে ঘুরতে হয় ওকে। আবার মাঝে 4 মাস নাকি ওরা দুজনেই ওই বাড়িতে ছিল না, হয়তো কোনো কাজের সূত্রেই বাইরে ছিল, কিন্তু কোথায় ছিল সেটা কেউ জানে না। তারপর অমৃতা একাই ফিরে আসে। ওর হাজব্যান্ড কেন ফেরেনি এই কথা কাউকেই নাকি ও বলেনি। আর অমৃতা শেষ কদিন শুধুই নিজেকে বন্দি করে রেখেছিল, এরপরেই সুইসাইড করে নিজেকে শেষ করে দেয়। আচ্ছা, ঘটনাটা শুনে ওর হাজবেন্ড নিশ্চয়ই ফিরেছে। তাহলে আর ফ্রডবাজি বলছি কেন? আরে ওর হাজব্যান্ড ফেরা তো দূরের কথা, একেবারেই ভ্যানিশ। প্রতিবেশীর দেওয়া নম্বরে আমরা অনেকবার ফোন করেছি, নট রিচেবল বলেই চলেছে। তারপর আবার বলছে নেটওয়ার্ক সীমার বাইরে।
তার মানে এই লোকটাই কিছু করেছে। কিন্তু ভদ্রমহিলা তো সুইসাইড করেছেন, মার্ডার তো হননি। হ্যাঁ তা ঠিক, কিন্তু সুইসাইডের কারণ হয়তো ওনার হাজব্যান্ড। 100% হতে পারে মামাবাবু। আচ্ছা, ঘটনাটা কবে ঘটেছে? বললাম তো গত সপ্তাহে। পোস্টমর্টেম রিপোর্টে এসেছে আগুনে পুড়েই মৃত্যু। ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের জার পাওয়া গেছে, আর ফরেনসিক এটাও প্রমাণ করেছে যে তেল থেকেই আগুন লেগেছে, অর্থাৎ কেরোসিন তেল গায়ে ঢেলেই আগুন লাগিয়েছে অমৃতা। উফ, কি ডেঞ্জারাস! এদের ভয়ও লাগে না? মানুষ কোন লেভেলে চলে গেলে আত্মহত্যা করে জানো? আসলে তুমি এখনো ইয়াং, অভিজ্ঞতা কম, তাই এভাবে বলছো। জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবে যারা আত্মহত্যা করে তাদের কাছে আত্মহত্যা করাটাই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। আগুনে পড়েই হোক, গলায় ফাঁস লাগিয়েই হোক, বা জলে ডুবেই হোক, যেভাবেই হোক নিজেকে শেষ করতে পারলেই শান্তি পায় তারা। তখন আর এগুলো তাদের কাছে ডেঞ্জার কিছুই নয়। এবার যার কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হয় সে সেটাই চুজ করে। বেশ সুন্দর বোঝালেন মামাবাবু, কথাগুলো একেবারেই ঠিক। যাই হোক, ওই আরও একটা কোন কেস যেন বললেন, ওই যেটা মেদিনীপুরে হয়েছে? হ্যাঁ, এই আজ সকালেই পেপারে পড়লাম। নাম করবী মুখার্জি, বয়স 26, মেদিনীপুরের একটা ফ্ল্যাটে একা থাকতেন। মা বাবা দুজনেই গত হয়েছেন, একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন। গত 1 বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান, আর কাল বর্ধমানের একটা ফ্লাইওভারের নিচে ওনার লাশ পাওয়া যায়। পাশের ফ্ল্যাটের লোকেরা জানিয়েছে গত বছর মার্চ মাসে কোনো এক বিকেলে ফ্ল্যাটে তালা বন্ধ করে উনি বেরিয়ে যান। ব্যাস, ওই শেষ, আর ফেরেননি। সেই থেকে ফ্ল্যাটে ওভাবেই তালা ঝুলছে। প্রতিবেশীরা আরও জানিয়েছেন ওই মহিলার বাড়িতে কারোর যাওয়া আসাও ছিল না, শুধু মাঝে মাঝে ওনাকে একজন বাইকে করে বাড়িতে ড্রপ করে দিতেন, কিন্তু কেউ কখনো ওই লোকটাকে ওনার ফ্ল্যাটে ঢুকতে বা ফ্ল্যাট থেকে বেরোতে দেখেনি। কিন্তু গন্ডগোলটা মনে হচ্ছে এখানেই আছে মামাবাবু। হোক না হোক এই লোকটাই এর পিছনে থাকতে পারে। যাই হোক, এটা পরের কথা। মোদ্দা কথা হলো, আপনি এই দুটো কেসকে কানেক্ট করছেন, তাই তো? তোমার কি মনে হয় কানেকশন নেই? হ্যাঁ, শুনে তো মনে হচ্ছে কানেকশন থাকার হাই চান্স। আচ্ছা, এই দ্বিতীয় কেসটায় তো বর্ধমানের হাইওয়ের নিচে বডি পাওয়া গেছে বললেন, তা সেটা কি অ্যাক্সিডেন্ট না সুইসাইড? হাইওয়ের তলায় রক্তমাখা দেহটা পড়েছিল। ওখানকার পুলিশ অনুমান করছে উনি ওপর থেকে ঝাঁপ দিয়েছেন। তার মানে এটাও সেই সুইসাইড কেস। বেশ, কিন্তু ওনাকে আইডেন্টিফাই কে করলো? মানে উনি তো নিখোঁজ ছিলেন, আর ওনার কেউ নেইও, তাই ধরেই নিলাম কোনো কমপ্লেইনও রেজিস্টার হয়নি। তাহলে তোমার প্রশ্নটা ন্যায্য, আর এর উত্তরও আছে। ঘটনাস্থল থেকে ওনার একটা ব্যাগ পাওয়া গেছে, যাতে ওনার ভোটার কার্ড ছিল, যাতে মেদিনীপুরের বাড়ির ঠিকানা দেওয়া ছিল। তারপর মেদিনীপুরে সেই ঠিকানায় খোঁজ করে পুলিশ। ওরা বিষয়টা কনফার্ম করে। প্রতিবেশীদের কাছ থেকে ওই সমস্ত ডিটেলস জানা যায় যেগুলো তোমাকে বললাম। তাহলে এবার কি করণীয়? আমি বা আপনাকে এই বিষয়ে কি সাহায্য করতে পারি? দেখো মাহি, এই প্রথম কেসটা তো আমার থানার, ওটা আমি ইনভেস্টিগেশন করছি। আমি ভাবছিলাম মেদিনীপুরের কেসটাও যদি একবার খতিয়ে দেখা যায়, আর তার জন্যই তোমার সাহায্য দরকার। যদি সম্ভব হয় তুমি ওখানে গিয়ে অ্যাজ এ প্রাইভেট ডিটেকটিভ কেসটা ইনভেস্টিগেশন করো, আর প্রথম কেসটা তো আমাকে হেল্প করবে অবশ্যই। আর হ্যাঁ, এর জন্য আমি অবশ্যই তোমাকে পারিশ্রমিকের ব্যবস্থা করব। এবার তুমি রাজি কিনা বলো? আপনি যে আমার উপর এতটা ভরসা করেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। অনেক ধন্যবাদ আপনাকে মামাবাবু। আমি অবশ্যই রাজি। আমি ওই ভরসার যথাযথ সম্মান রাখার চেষ্টা করব। তাহলে আর কি, বেরিয়ে পড়ো। শুভস্য শীঘ্রম। আচ্ছা মামাবাবু, আমি কাল সকালেই বেরোচ্ছি তাহলে। সকালে মেদিনীপুরের উদ্দেশ্যেই বেরোচ্ছিল মাহি। তখনই ওর দাদা প্রমোতোষ এসে বলল, মাহি, তুই সেদিন রাতে জিজ্ঞেস করছিলি না বিজয়ের বোন রাহির বিষয়? তখন তো কিছুই বলতে পারিনি। আজ সকালে বিজয় ফোন করেছিল, তখনই কথায় কথায় বললো রাহি একটা ছেলের সাথে নাকি 1 বছর হলো একসাথে থাকতো, মানে লিভিং টুগেদার আর কি। বিজয়ের পরিবার খুবই সাধারণ, খুব স্বাভাবিক। এই আধুনিকতা ওরা মেনে নিতে পারেনি,
তাই ওদের সাথে এই রাহির এই 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু রাহি কোথায় থাকতো সেটা বিজয়রা জানতো। ওই ফ্ল্যাটের পাশে একটা ফ্যামিলির সাথে বিজয়ের ভালো সম্পর্ক ছিল, সেই সূত্রেই ও সব খবর পেত। তো এই ফ্ল্যাটের লোকেরাই বিজয়কে জানিয়েছে গত 5 মাস নাকি রাহি বাড়ি থেকেই বেরোয়নি। এমনকি ওদের ফ্ল্যাটেও কেউ আসতো না। আর রাহি ফ্ল্যাটে থাকলেও ওকে গত 5 মাস কেউ দেখেওনি। তবে মাঝে মাঝে ওর গলা পাওয়া যেত, কিন্তু যা শোনা যেত তা সুখকর নয়। খুব ঝামেলা হতো ওর সাথে ওর পার্টনারের। আর এভাবেই একদিন গভীর রাতে রাহিকে নিয়ে ওর পার্টনার কোথাও একটা যায়, কিন্তু তার 4 দিন পর রাহি একাই বাড়ি ফিরে আসে। ওর পার্টনার আর ফেরেনি। আর এই ঘটনার 2 দিন পরে রাহি সুইসাইড করে। মাহি এতক্ষণ মন দিয়ে সব শুনছিল। এবার বলে উঠল, দাদা ভাই, আমি না এই কেসটার সাথে আরও 2টো কেসের মিল পাচ্ছি। এই কালকেই মামাবাবু আমাকে বলেছেন, ওই 2টো কেস আমাকে ইনভেস্টিগেশনও করতে বললেন। একটা তো কলকাতার গলফ গ্রিনের ঘটনা, আরেকটা মেদিনীপুরে। আচ্ছা দাদা ভাই, রাহি কোথায় থাকতো? মৌলারি। কিন্তু 2টো কেসের সাথে মিল পেয়েছিস মানে? বুঝলাম না তো ঠিক। আমি তোমাকে পরে সব বলবো দাদা ভাই, আগে মামাবাবুকে ফোন করাটা ইম্পর্ট্যান্ট। এক্সকিউজ মি। মাহি তাড়াতাড়ি কানাই বসাককে ফোন করে বলল, হ্যালো মামাবাবু, খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। আমি আমি মেদিনীপুরে যাবার আগে আপনাকে সব বলে যেতে চাই। এখন কি থানায় আছেন? হ্যাঁ, চলে এসো, আমি তো এই জাস্ট ঢুকলাম। বাহ, তাহলে তো ভালোই। আমি এক্ষুনি আসছি। থানায় গিয়ে কানাই বসাকে রাহির কেসটার বিষয়ে জানালো মাহি। সব শোনার পর উনি বললেন, যা শুনলাম তাতে তো মনে হচ্ছে তোমার সন্দেহ একেবারে ঠিক। এই রাহির কেসটাও কানেক্টেড। হ্যাঁ মামাবাবু। আর দেখুন, এখানেও কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ নেই। এটুকু তো বোঝাই যাচ্ছে যে ছেলেগুলোই চিটিং করে পালাচ্ছে। কিন্তু ওই 1 বছর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা, যেটা মেদিনীপুরের ক্ষেত্রে হয়েছে, আবার 5 মাস দুজনেই বাইরে চলে গিয়ে শেষে শুধু একজন ফিরে আসা, যেটা গলফ গ্রিনে হয়েছে, আবার রাহির কেসটার ক্ষেত্রেও তাই। এদের পার্টনারদের হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, আর এরপরেও এই 2জন মহিলা এদের পার্টনারদের সম্পর্কে কোনো কমপ্লেইন না করে ঘরে নিজেদের বন্দি করে রেখে শেষ পর্যন্ত সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে। রহস্যটা কিন্তু বেশ জটিল মামাবাবু। এই জন্যই তো তোমাকে মেদিনীপুরে পাঠাচ্ছি, যাতে আরও কোনো সূত্র মেলে। আর এখন যেই কেসটার কথা বললে সেটা শোনার পর তো এটাই মনে হচ্ছে যে এটা কোনো একটা নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কাজ। হোক না হোক, এই দলের লোকেরাই প্ল্যান করে সবটা করছে। প্রথমে মেয়েদের জালে ধরছে, তারপর ওদের উদ্দেশ্য সফল হয়ে গেলেই কেটে পড়ছে। আর মেয়েগুলো এতটাই ট্রমাটাইজ হয়ে পড়ছে যে শেষ পর্যন্ত জীবনটাই শেষ করে দিচ্ছে, অথচ কোনো কমপ্লেইন করছে না। কি অদ্ভুত। কিন্তু উদ্দেশ্যটা কি মামাবাবু? ওই দলের আসলে মোটিভ কি? আর কেন মেয়েরা নিজেদের ঘরবন্দি করে দিচ্ছে? ওদের সাথে আসলে কি ঘটছে যে ওরা কিছু না বলেই? অবশ্য কাউকে কিছু বলার মতো সাহসী হয়তো ওদের আর থাকছে না। এই 2টো প্রশ্নের উত্তর পাওয়াই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট মামাবাবু। দেখুন, শুধু মেয়েদের ঠকিয়ে শারীরিক অত্যাচার করার জন্য নিশ্চয়ই কেউ 1 বছর সময় নেবে না। আরো কিছু হচ্ছে, খুব খারাপ কিছু, বলা ভালো অত্যন্ত নৃশংস কিছু ঘটছে এই মহিলাদের সাথে। হ্যাঁ, মাহি একেবারেই ঠিক বলেছ। আর এগুলো জানতে হলে এই 3টে কেসকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদের। শোনো, আপাতত এখন মেদিনীপুরের কাজটা আগে সেরে এসো, তারপর গলফ গ্রিন আর মৌলালি দুটোই দেখতে হবে। হ্যাঁ একদম। তাহলে আমি আসি, ফোনে আপডেট দেবো আপনাকে। মেদিনীপুরে গিয়ে সমস্ত খোঁজ নিয়ে এলো মাহি। খুব ইম্পর্টেন্ট কিছু ক্লু পেল যেগুলো কেসটা এগিয়ে যেতে সাহায্য করবে। বাড়ি এসে একটু ফ্রেশ হয়েই কানাই বসাককে ফোন করলো, কিন্তু অনেকবার ফোন করেও ফোন বিজি পেল। তাই কি ভেবে ইশিকাকে ফোন করলো মাহি। হ্যাঁ মাহি, বল। এত রাতে কি ব্যাপার? আরে মামা বাবুকে ফোন করছিলাম, বিজি বলছে, তাই ভাবলাম তোর সাথেই একটু গেজাই। কি আমায় ইনসাল্ট করছিস? টাইম পাস করবি তুই আমার সাথে? আরে তাতে ক্ষতি কি? আচ্ছা শোন না, আজ মেদিনীপুরে গিয়েছিলাম একটা কেসের জন্য। সরি, তোকে বলা হয়নি। অ্যাকচুয়ালি তোকে তো আসল কথাটাই বলা হয়নি। মামা বাবু আমাকে একটা দারুণ কেস দিয়েছেন, বুঝলি?
মানে একটা কেস ইনভেস্টিগেট করতে দিয়েছেন আর কি, বেশ ইন্টারেস্টিং। সেই সূত্রেই আজ মেদিনীপুরে গিয়েছিলাম। তাই বল, যেভাবে বলিস না, উফ, আমি ভাবলাম মামা আবার কি কেস দিল তোকে। যাই হোক, তা কেসটা কি? দেখা কর বলছি। কতদিন দেখা করিস না, হিসাব আছে তোর? সে কি রে, এই তো পরশুদিনই তো তোর বাড়িতে গিয়েছিলাম পার্টিতে। আরে 2 দিন তো হয়ে গেছে। তোকে যে আমার রোজ দেখতে ইচ্ছে করিস। হাউ রোম্যান্টিক মাহি। তবে তোর কেস ডিটেলস জানার জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা করব। চল এবার রাখি, সকাল সকাল উঠতে হবে। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ কেস। আমি জানি তুই এটাও খুব সুন্দরভাবে সলভ করবি। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ রে। লাভ ইউ টু। ফোনটা রেখে আবার কানাই বসাককে ফোন করলো মাহি, কিন্তু আবারও ফোন বিজি পেল সে। মামাবাবুর হলোটা কি, এত কার সাথে বকছে রে ভাই? খুব ঘুমও পাচ্ছে যে আমার। হ্যাঁ দূর, ঘুমিয়েই পড়ি, কাল সকালে থানায় গিয়ে বলবো সব। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল মাহি। সকালে উঠে তাড়াতাড়ি থানায় গেল, কিন্তু কানাই বসাক তখনও থানায় আসেননি। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি এলেন। আরে মামাবাবু, আপনার তো পাত্তাই নেই, রাতে ফোনে পেলাম না, আবার এখনো এত দেরি। সেই সকাল থেকে বসে আছি জানেন। আরে মাহি, তোমাকে গুড নিউজ দেব। এই বয়সে আপনি আমাকে কি গুড নিউজ দেবেন? গুড জোক, গুড জোক। শোনো, ইম্পর্টেন্ট কথা। এই যে আমার থানার যে কেসটা, অমৃতা সিনহার, ওর বাড়িতে সার্চ করে একটা দারুণ জিনিস পাওয়া গেছে। কি জিনিস? দেখো, ওর ঘরের আসবাবপত্রের তো কোনো ক্ষতি হয়নি, কারণ ও রান্নাঘরে গিয়ে গায়ে আগুন ধরিয়েছিল। তাই রান্নাঘরের দেওয়ালগুলো শুধু এফেক্টেড। যাই হোক, ওর ঘরের আলমারি থেকে বিয়ের অ্যালবামটা পাওয়া গেছে, আর ওতে ওর হাজব্যান্ডের ছবি আছে। ওয়াও মামাবাবু, এ তো দারুণ জিনিস। হ্যাঁ একদম। এবার ওর ছবি চারিদিকে ছড়িয়ে দিলেই মালটাকে ধরা যাবে। আচ্ছা, অ্যালবামটা কি একবার দেখতে পারি? আসলে এখনও আমার হাতে এসে পৌঁছয়নি। আমাদের কনস্টেবল ফোন করে জানালো, দেন তোমাকে জানালাম। বাই দ্য ওয়ে, ও নিয়ে আসছে অ্যালবামটা। আচ্ছা এবার বলো, কি কি ইনফরমেশন পেলে? মেদিনীপুরে পুলিশ স্টেশনে গিয়ে ওখানকার ওসির কাছ থেকে যা জেনেছি প্রথমে সেগুলো বলি। উনি বললেন মেয়েটা একাই আসতো, আর কারোর যাওয়া আসাও ছিল না ওর বাড়িতে। কিন্তু উনি বলেছিলেন কে একজন ওকে ড্রপ করতে আসতো, ওর সাথেই নাকি সম্পর্ক ছিল। অনেকেই দেখেছে ওদের ঘনিষ্ঠ হতে। ঘনিষ্ঠ হতে দেখেছে মানে? ওই রাস্তায়? হ্যাঁ, ওই ফ্ল্যাটের নিচে ওদেরকে ক্লোজ দাঁড়িয়ে থাকতে বা হাঁক করতে দেখেছে অনেকেই, এমনকি রাতের ফাঁকা রাস্তায়। মানে কিছু মনে করবেন না মামাবাবু, যা জেনেছি তাই বলছি। ওদের কিস করতেও দেখা যেত নাকি। ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি, মানে আরও খারাপ কিছু হয়তো। যাই হোক, তাহলে এটা তো কনফার্ম হওয়া গেল যে ওই লোকটার সাথেই ওই মহিলার কি যেন নাম? করবী মুখার্জি। ইয়েস, কৌরবীর সাথে লোকটার সম্পর্ক ছিল, আর ওর মৃত্যুর জন্য ওই লোকটাই দায়ী। যাই হোক, এরপর মেয়েটা নিখোঁজ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, নিখোঁজ তো হয়, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো একজন করবীকে ওই লোকটার সাথে পালাতে দেখেছিল। করবীর পাড়াতেই থাকেন উনি। আমি ওনার অ্যাড্রেস জেনে ওনার সাথে দেখা করে কথাও বলেছি। উনি জানিয়েছেন লোকটা নাকি গাড়ি নিয়ে এসেছিল সেদিন করবীকে নিয়ে যেতে। সেই যে করবী যায় আর ফেরেনি। এছাড়া আমি করবীর ফ্ল্যাটের প্রতিবেশীদের সাথেও কথা বলেছি। ওনারা বললেন মেয়েটা খুব ভালো ছিল, সবার সাথে কম কথা বললেও খুব ভদ্র আর নম্র স্বভাবের। আর ওনারা কেউই কখনো করবীর ফ্ল্যাটে কাউকে আসতে দেখেননি, যেমনটা ওসি স্যার জানিয়েছেন। আচ্ছা, আর কিছু আছে। করবীর ক্লোজ একজন বন্ধু আছে মেদিনীপুরে, ওর অফিস কলিগ চন্দ্রানী। ওকে করবী সব কথা বলতো। আমি ওসি স্যারের কাছ থেকে নম্বর নিয়ে ওর সাথেও কথা বলেছি। ও ছেলেটার নাম জানে, গৌরব কর্মকার। অবশ্য আমার ডাউট আছে নামটা কতটা জেনুইন। যাই হোক, খতিয়ে দেখতে হবে সেটা। তো চন্দ্রানী যা বলল, লোকটা নাকি করবীকে বিয়ে করার জন্য খুব প্রেশার দিত। করবী একটু সময় চেয়েছিল। লোকটা বলেছিল সময় নিলে আর ওদের রিলেশন থাকবে না, ব্রেকআপ করবে। এরপরই করবী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাই চন্দ্রানী বলছিল ওর ধারণা ওরা বিয়ে করেছিল। আর বর্ধমানে যেহেতু বডি পাওয়া গেছে, তাই পুলিশ ওখানে তদন্ত করে জেনেছে বর্ধমানের একটা ফ্ল্যাটে ওই লোকটার সাথেই করবী থাকতো। আর বিশেষ কিছু এখনো জানা যায়নি,
কারণ পুলিশ তদন্ত সবে শুরু করেছে। কিন্তু মামাবাবু, আমার না মনটা কেমন উসখুস করছে, ইচ্ছে করছে একবার বর্ধমানে যাই। দেখুন, পুলিশ যেমন তদন্ত করছে করুক, আমি গিয়ে একবার আমার মতো করে সবটা জেনে আসতাম। অবশ্য যদি আপনার পারমিশন থাকে তবেই। অবশ্যই পারমিশন আছে। আরে এই তো দারুণ জিনিস ভেবেছো তুমি, আমি বারণ করবো কেন? থ্যাংক ইউ মামাবাবু। আচ্ছা, তাহলে মেদিনীপুরের কাজ তো শেষ, ওখানে তো আর যেতে লাগবে না নিশ্চয়ই? না, এবার বর্ধমানে গিয়েই বাকি কাজটা সারতে হবে। ও যেখানে থাকতো সেখানে গেলে কিছু তো জানা যাবেই যাবে। দেখুন, আমাদের যেভাবেই হোক ক্লু চাই, আর তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর ওদিকটা মিটে গেলেই তো গলফ গ্রিন আর মৌলালির কেসটাও দেখতে হবে। ঠিক আছে, তাহলে আসি এখন। আরে একটু চা তো খেয়ে যাও। না, চা খেতে এখন ইচ্ছে করছে না, বাড়ি গিয়ে আমার বৌমনির হাতের চা খাবো বরং। আচ্ছা, তাহলে বর্ধমান কবে যাচ্ছ? কালই চলে যাব। আমি যাবার আগে আপনাকে ফোন করব। মাহি চলেই যাচ্ছিল এমন সময় কনস্টেবল বরুণ দত্ত এসে অমৃতার বিয়ের অ্যালবামটা কানাই বসাকের হাতে দিল। মাহিও ইন্টারেস্ট নিয়ে সেটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু অ্যালবামটা খুলতেই ওরা দুজনেই হতাশ হলো, কারণ অমৃতার হাজবেন্ডের একটা ছবিও সেখানে অক্ষত ছিল না। প্রতিটা ছবিতে নয় কালি মাখানো, নয়তো মুখের অংশটা ছেঁড়া। এটা ইচ্ছে করেই করে রেখেছে যাতে কোনোভাবেই কেস না খায়। ঠিক আছে, এই নিয়ে নিরাশ হবার দরকার নেই। এইভাবে পারলাম না তো কি হয়েছে, অন্য কোনোভাবে ঠিক পারবো। আরে রিল্যাক্স মাহি, চলো একটু চা খেয়েই যাও বরং। বাড়ি গিয়ে কিছুক্ষণ রেওয়াজ আর গান প্র্যাকটিস করলো মাহি। তারপর গিটার বাজিয়ে একটা গান রেকর্ড করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করলো। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে তার খেয়াল নেই মাহির। অনামিকার প্রমোতোষ একটু বাইরে লাঞ্চে গিয়েছিল। বাড়ি ফিরে এসেই টেবিলে ঢেকে রাখা খাবারের দিকে চোখ গেল অনামিকার। দেখেছো, 4টে বাজতে চললো, এখনো খায়নি তোমার ভাই। দেখো, নিশ্চয়ই গান নিয়ে বসে আছে। প্রমোতোষের কথা শেষ হতেই মাহির ঘর থেকে গানের আওয়াজ ভেসে এলো। দেখেছো, বলেছিলাম এখানে থাকি না তো কি হয়েছে, এখানকার সব চিত্র আমার জানা। বুঝলাম, দাঁড়াও পাগলটাকে খাইয়ে আসি। মাহির ঘরে গিয়ে নক করলো অনামিকা। আসতে পারি? আরে বৌমনি, এসো এসো, নক করছো কেন? করা তো উচিত, আফটার অল মাহি দ্য সিঙ্গার গান প্র্যাকটিস করছেন। ধুর, কি যে বলো না তুমি বৌমনি। ওই একটা গান আপলোড করলাম অনেকদিন পর, তাই। সে ঠিক আছে, তাই বলে 4টে অবধি না খেয়ে বসে থাকবি? 4টে বেজে গেল? বলছো কি? এই হ্যাঁ তো, 4:45 বাজে। আরে ঘড়ি দেখিনি তাই। থাক, বুঝেছি, আর বলতে হবে না। নে, খাবারটা খেয়ে নে তো এবার। আরে থ্যাংক ইউ বৌমনি, সত্যিই আর ডাইনিংয়ে যেতে ইচ্ছে করছিল না। হ্যাঁ, তা কেন করবে, কুড়ের বাসা একটা। যাই হোক শোন, তোর দাদাভাই বলছিল কাল সবাই একসাথে ডিনারে যাব। কোনো প্রোগ্রাম নেই তো তোর কাল? ওহো, আজই তো। কাল হবে না বৌমনি, সরি। আরে যে কেসটা সলভ করছি খুব ভাইটাল জানো তো। এখন তো কদিন গান বাজনাও মাথায় উঠবে, ওই জন্যই তো আজ সুযোগ পেয়ে একটু বসে গেলাম। আচ্ছা, কেসটা কি বলতো? আমাকে তো কিছুই বলিসনি, আর আমিও তোকে রোজ বেরোতে দেখছি, ভাবছি জিজ্ঞাসা করব। কিরে, বলবি তো? আর তোমাকে তো অবশ্যই বলবো, শোনো তাহলে। অনামিকাকে কেসটা সম্পর্কে বলল মাহি। সব শুনে অনামিকা বলল, শোন, যে কোনো রকম হেল্পে কিন্তু বৌমনি হাজির, মনে থাকবে তো? 100 বার তোমাকে ভুলতে পারি, কিন্তু কাল বর্ধমানে ভাবছি ইশিকাকে নিয়ে যাব। বাহ, কি প্ল্যান রে! কাজের বাহানায় প্রেম? আরে না না বৌমনি, তা নয়। আসলে কাল ওর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আমি চলে গেলে তো আর হবে না, তাই ভাবছি ওকে বলবো। আর ওর তো কাল ছুটিও আছে। বাহ, খুব ভালো প্ল্যান তো। আর দেরি না করে বলে ফেল। শোন, আমি গেলাম, পুরো খাবারটা শেষ করবি কিন্তু। ইশিকাকে বলতেই ও রাজি হয়ে গেল। পরের দিন সকালে ট্রেনেই মাহি আর ইশিকা বর্ধমান পৌঁছল। প্রথমেই গন্তব্য পুলিশ স্টেশন। থানার ওসি তখন ছিলেন না। কনস্টেবল বকুল রায়ের সাথে কথা বলে সব জানলো মাহি। থ্যাংক ইউ আমাদের এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে মেদিনীপুর থানায় গিয়ে কেসটা ঠিক ক্লিয়ার হয়নি, তাই এখানে আসা। হ্যাঁ, ভালোই করেছেন এসে। আফটার অল ঘটনাটা তো এখানেই ঘটেছে,
গত 1 বছর ভদ্রমহিলা এখানেই তো ছিলেন। আমরা ওনার বাড়িতে গিয়ে সার্চ করে কিছু জিনিস পেয়েছি, যাতে এটুকু স্পষ্ট ওনার সাথে কেউ থাকতেন। হ্যাঁ, ওনার হাজব্যান্ড। একটা অ্যাস্ট্রে, ছেলেদের পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শেভিং ক্রিম পাওয়া গেছে। কিন্তু এক প্রতিবেশী বলল লোকটা নাকি গত কয়েকদিন হলো ওই বাড়িতে আসেনি, মহিলা একাই ছিলেন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় জেনেছি, মেবি এটা ইম্পর্টেন্ট ক্লু হতে পারে। ওই মহিলা প্রেগনেন্ট ছিলেন। প্রতিবেশীরা অনেকেই দেখে আন্দাজ করতে পেরেছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ওই মহিলা কিন্তু মুখে স্বীকার করেননি যে উনি প্রেগনেন্ট। একজন নাকি জিজ্ঞেস করেছিল, উনি অস্বীকার করেছেন। আবার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ীও কিন্তু উনি প্রেগনেন্ট ছিলেন না। এবার প্রতিবেশীরা কি এতটাই ভুল বুঝলেন? শুধু একজন তো নয়, 3 জন বলেছেন। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ওনার বাড়িতে একবার যাওয়া যাবে? আসলে আমি নিজে একবার ঘুরে আসতে চাই। দেখুন, ওনার বাড়ি তো সিল করা আছে, কিন্তু পারমিশন নিয়ে যাওয়া যেতেই পারে। আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ স্যার, ওই করবী মুখার্জির বাড়িতে একবার যাব, তাই পারমিশন চাইছি। না স্যার, তেমন কিছু নয়, ওই আর একবার একটু ঝালিয়ে নিতাম যদি নতুন কিছু পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার, রাখছি। স্যার পারমিশন দিয়েছেন, আমি আপনাকে চাবি দিচ্ছি, কিন্তু খুব সাবধানে কাজটা করবেন। বুঝতেই পারছেন, কোনো ঝামেলা হলে আমিই ফাঁসবো। শুনলেন তো, আপনার কথা কিছুই বলিনি। আসলে আমার মনে হলো স্যার রাজি হবেন না, তাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি কাজটা করেই আপনাকে চাবি দিয়ে যাচ্ছি। কনস্টেবল বকুল রায় চাবিটা দিতেই করবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মাহি আর ঈশিকা। রাস্তায় যাবার পথে ঈশিকা বলল, মাহি, কনস্টেবল তো তোকে সব ইনফরমেশনই দিল, তাহলে করবীর বাড়ি যাওয়ার কারণটা কি? আছে ইশক আছে। দেখ, মুখে শোনা আর চোখে দেখা তো এক নয়, তাই না? চল, ওখানে গেলেই সব উত্তর পাবি। করবীর বাড়ির চাবি খুলে ঘরটা ভালো করে সার্চ করতে লাগলো মাহি। তবে ঘরের আলমারি, ড্রয়ার, বিছানা সব চেক করেও কিছুই পাওয়া গেল না যখন, তখন মাহি বলল, রান্নাঘরটা দেখতে হবে। চল। আরে রান্নাঘরে আবার কি আছে? উফ, তোর মাথায় যে কি চলছে কে জানে। রান্নাঘরে গিয়ে না জানি কি খুঁজে চলেছিল মাহি, কিন্তু কিছুই না পেয়ে হতাশ হয়ে বলল, না রে, সত্যি কিছুই পেলাম না কোথাও। ঠিক আছে, এখানে না পাই, কোথাও তো কিছু পাবই। চল। কোথায় এবার? বাড়ি তো? হ্যাঁ বাড়ি, তবে পাশের বাড়ি। হোয়াট? পাশের বাড়ি মানে? আরে বাবা, এসেছি যখন প্রতিবেশীদের সাথে একটু কথা বলবো না? প্রথমে বাড়িওয়ালার কাছে চল। আরে চল। করবী যে এই বাড়িতে ভাড়া থাকতো, তার দোতলাতেই বাড়িওয়ালা থাকতো। ওখানেই প্রথমে গেল মাহি। দরজার বাইরে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। কনস্টেবলের ইনফরমেশন অনুযায়ী মাহি বুঝতে পারল এই বৃদ্ধই হলেন বাড়িওয়ালা। মাহি তাকে পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমি মাহি আর ঐশিকা। করবী মুখার্জির মার্ডার কেসের বিষয়ে কিছু কথা ছিল। বৃদ্ধ একটু বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, কতবার এই নিয়ে কথা বলবো বলুন তো? পুলিশকে তো সব জানিয়েছি। তাছাড়া আপনারা আবার কে? জেঠু ক্ষমা করবেন, আর একবার যদি সাহায্য করেন। আসলে আমরা করবীর বন্ধু। মাহিদের ঘরে বসতে দিয়ে বৃদ্ধ বললেন, মেয়েটা খুব ভালো ছিল, স্বামীর সাথে সুখেই ঘর করছিল। হঠাৎই কি যে হলো। প্রথম দিকে আমার ঘরে আসতো, শেষ কমাস আর আসেনি। এমনকি ওকে কোথাও বেরোতেও দেখিনি। আমি তো বারান্দায় বসে থাকি, বেরোলে তো দেখতেই পেতাম। কিন্তু ওর স্বামী বেরোতো কাজে। যদিও গত 2 সপ্তাহ হলো ওর স্বামীকেও আর দেখিনি। কি জানি কোথায় নিখোঁজ হয়ে গেল। আবার মাঝখানে 1 সপ্তাহের মতো ওই করবী মাও বাড়িতে ছিল না, কেন কি জানে। তারপর অবশ্য ফিরে এসেছিল, কিন্তু ওর স্বামী আর ফেরেনি। তখন থেকেই নিখোঁজ। আচ্ছা, করবীকে জিজ্ঞেস করেছিলেন ওর স্বামীর বিষয়? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও না বলতে চায়নি। তাই আর বিরক্ত করিনি। কি জানি ওদের মধ্যে হঠাৎ কি হয়েছিল।
আচ্ছা, এমন কি হলো যে করবীকে ওভাবে আত্মহত্যা করতে হলো? এই প্রশ্নের উত্তরই তো খুঁজছি জেঠু। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দাঁড়াও, আসল কথাটাই তো বলা হলো না। করবী মা বোধ হয় গর্ভবতী ছিল। একদিনও খুব বমি করছিল। অত আওয়াজ পেয়ে আমি জানতে গিয়েছিলাম, কিন্তু ওর স্বামী আমাকে... এ কি হয়েছে করবী মায়ের? খুব শরীর খারাপ মনে হচ্ছে। আপনি নিজের চরকায় তেল দিন না কাকু, এত আগ্রহ কিসের? তখন করবী মা পেটে হাত দিয়ে ওর স্বামীর পাশেই দাঁড়িয়েছিল। আবারও স্বামী গৌরব আমাকে ধমকে বলে ওঠে, এই যে বুড়ো, এখনো যাওনি? আরে চাওটা কি? এই বয়সে কি শয্যাশায়ী হওয়ার স্বাদ জেগেছে নাকি? হ্যাঁ, আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় শয়তানটা। কিন্তু আমি নিশ্চিত, আমি ঠিকই আন্দাজ করেছিলাম করবী গর্ভবতী ছিল। শুধু পেট ফোলা বা বমি করেছে বলেই বলছি না। গর্ভবতী মেয়েদের না দেখেই বোঝা যায়, একদম অন্যরকম লাগে। আর ওর তো ভরা মাস চলছিল মনে হয়। হ্যাঁ জেঠু, আপনারা আগেকার মানুষেরা এগুলো ভালো বোঝেন জানি। আমার ঠাকুমাও এই বিষয়ে অভিজ্ঞ ছিলেন। যাই হোক, অনেক ধন্যবাদ জেঠু। উঠলাম, ভালো থাকবেন। করবীদের পাশের বাড়িতে এবার গেল মাহি। কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজা খুললেন। রেবতী মল্লিক? হ্যাঁ, আমি রেবতী। কিন্তু আপনাদের তো ঠিক... নমস্কার। আপনি আমাদের চিনবেন না, এটাই স্বাভাবিক। আমি মাহি ও ঈশিকা। আমরা আসলে করবীর বন্ধু। আপনার সাথে ওর বিষয়ে কিছু কথা ছিল, ভেতরে বসে আলোচনা করতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। আসলে ওর এভাবে আকস্মিক চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না আমরা। কতদিন তো ওর খবরই পাইনি। আর শেষে যখন খবর পেলাম, মনে হয়েছে যেন পা থেকে মাটি সরে গেছে আমাদের। সত্যি, করবীর চলে যাওয়াটা বড্ড আশ্চর্যের। কিন্তু আপনারা আমার সাথে এই বিষয়ে, মানে এই বিষয়টাতে আমি কি করতে পারি যদি... আমরা আসলে ওর মৃত্যুর কারণটা খোঁজার চেষ্টা করছি। দেখুন, সুইসাইড যখন করেছে তখন কোনো নির্দিষ্ট কারণ নিশ্চয়ই থাকবে। কী কারণে এমনটা করলো এটা জানাটা দরকার। যদি এর পিছনে কেউ থাকে, তার তো শাস্তি পাওয়া উচিত, তাই না? অবশ্যই পাওয়া উচিত। করবীকে তো আমরা পাবো না, কিন্তু ওর খুনিকে শাস্তি দিয়ে ওর সাথে ন্যায় বিচার তো করতেই পারি। আর আমি তো শিওর যে ওর হাজবেন্ডই এর জন্য দায়ী। যদিও প্রথমে ছেলেটাকে ভালোই মনে হয়েছিল, কিন্তু একটা ঘটনায় ওকে চিনতে পেরেছিলাম। কি ঘটনা? একটু বিস্তারিতভাবে বললে ভালো হয়। শেষ কয়েকটা মাস করবী একেবারেই ঘরবন্দি ছিল। আমি যেতাম ওর ঘরে। ওকে দেখেই বোঝা যেত ও প্রেগনেন্ট, কিন্তু জিজ্ঞেস করলে কেন জানি না ও ভীষণভাবে অস্বীকার করত। বলতো নাকি ভুঁড়ি হয়েছে, অথচ ওর চোখে মুখেও স্পষ্ট ছিল ওর মাতৃত্ব সুলভ চেহারাটা। যাই হোক, আমি আর বেশি ভিতরে ঢুকিনি। এভাবেই একদিন ওর বাড়ি গেছি। গৌরব তখন বাড়িতেই ছিল, মানে ওর হাজব্যান্ডের কি, তার নাম গৌরব। সেদিন করবী খুব বমি করছিল। গৌরব কেমন যেন অস্থির হয়ে আমাকে চলে যেতে বলল। রেবতী, প্লিজ তুমি এখন যাও। হ্যাঁ, ওর শরীরটা ভালো নেই তো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি পারবে তো একা ওকে সামলাতে, মানে ম্যানেজ করতে অসুবিধা? আরে আমার বউ, আমি পারবো না? কি যে বলো! না না, সেটা নেই বাবা, সেটা বলিনি। আসলে এই সময় একটু বেশি কেয়ার করতে হয় তো, তাই আর কি, মানে... আবার সেই ফালতু কথা শুরু করলে তো। এই চলো চলো, বেরো, অনেক হয়েছে। যাও নিজের ঘরে, যাও। তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে গৌরব? আগে তো এরকম করে কথা বলতে দেখিনি তোমাকে। পার্সোনাল স্পেসে যত ঢুকবে ততই এরকম রূপ দেখবে আমার। যাও এবার এখান থেকে, যাও। আচ্ছা বাবা, চলে যাচ্ছি, কিন্তু করবীর একটু টেক কেয়ার ঠিকভাবে করো। করবী খুব অসুস্থ হয়ে পড়েছিল সেদিন। আমি খুব চিন্তায় ছিলাম ওকে নিয়ে। তারপর থেকে ওর বাড়িতে আর যাইনি ঠিকই, কিন্তু আমি সব সময় খবর রাখতাম, বারান্দায় দাঁড়িয়েও খেয়াল রাখতাম সবটা। এরপরেই একদিন দেখলাম মাঝরাতে করবীকে গাড়িতে করে কোথাও নিয়ে গেল গৌরব। সেই যে গেল, দুজনের আর কেউই কদিন ফেরেনি।
এরপর প্রায় দিন 4 পর করবি ফিরে আসে একা। আমি ওর সাথে কথা বলার চেষ্টাও করেছিলাম, ও কথা বলতে চায়নি, মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছিল। আমি ফোনও করেছিলাম, ও কিছুতেই তোলেনি একবারও। জানি না কেন এরকম করছিল। আর তার কদিন পরেই তো ওর দেহটা। আচ্ছা, করবি ফিরে আসার পর আপনি যখন ওর বাড়িতে গেলেন, ওর বেবি বাম্প দেখেছিলেন? দেখার সুযোগটা পেলাম কই, ঘরে তো ঢুকতে পারিনি। কিরে, কদিন কোথায় ছিলিস? কৌরব কোথায়? ওকে তো ফিরতে দেখলাম না। রেবতীদি, আমি একটু একা থাকতে চাই, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু কি হয়েছে কি? তোকে তো ঠিক স্বাভাবিক লাগছে না রে। কি হয়েছে বলবি? প্লিজ রেবতীদি, আমাকে একটু একা ছেড়ে দাও, প্লিজ, বিরক্ত করো না আমাকে। দরজাটা মুখের উপর বন্ধ করে দিল করবি। খুব খারাপ লেগেছিল আমার। কি জানি কি এমন হয়েছিল যার জন্য ও এতটা ডিস্টার্বড। কিন্তু বেবি বাম্পটা আপনি খেয়াল করেননি। আচ্ছা, এতে কি কোনো সুবিধা হতো? মানে বারবার পার্টিকুলার এই পয়েন্টটা আপনার হাইলাইট কেন করছেন? আসলে আমার মাথায় অনেক কিছুই চলছে দিদি, সেগুলোই মেলানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ঠিক আছে, তাহলে উঠি এখন। অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। করবি আমার ছোট বোনের মতো, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। সেও যেমন ব্যবহারই করে থাকুক না কেন, ওর সাথে কাটানো ভালো মুহূর্তগুলো তো আমি ভুলতে পারি না। আমি মন থেকে চাই অপরাধী অবশ্যই যেন শাস্তি পায়। আচ্ছা, গৌরবকে পাওয়া গেছে? খোঁজ চলছে, তবে অত সহজে মনে হয় না পাওয়া যাবে বলে। আফটার অল গা ঢাকা দিয়ে আছে তো। আপনি এমনভাবে কথাগুলো বলছেন যেন মনে হচ্ছে পুলিশ বা ডিটেকটিভ কেউ। মানে সরি টু সে, বাট হ্যাঁ, খানিকটা ওরকমই আর কি। মানে ডিটেকটিভ বন্ধু তো বলতেই পারেন। চলি, এসিকা, লেটস গো। হাত জোর করে নমস্কার করে বিদায় নিল মাহি। এরপর একটা রেস্তোরাঁয় লাঞ্চ করে স্টেশনের দিকে এগোতে লাগলো। ইশিকা গলাটা ঝেড়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, একটা ব্যাপার বুঝলাম না, তুই বেবি বাম্পটা নিয়ে এত প্রশ্ন করছিলিস কেন? কেন, তোর মনে প্রশ্ন আসেনি? আরে একবার ভেবে দেখ তো, হঠাৎই 4 দিনের জন্য ওরা কোথায় গিয়েছিল, আর একাই বা কেন ফিরল? আর তারপরেই অঘটন ঘটিয়ে ফেললো। কেমন একটা গভীর রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, রহস্য তো আছেই, কিন্তু তুই কেমন রহস্যের কথা বলছিস আমার তো মাথায় ঢুকছে না রে। ছেড়ে দে, মাথায় এত চাপ নিতে হবে না। তুই বরং ট্রেনের জার্নিটা এনজয় কর। এই চল, স্টেশন এসেও গেছে, জাস্ট 5 মিনিটের ট্রেন ঢুকবে। আমি টিকিটটা কেটে আনছি। হ্যাঁ। কলকাতায় ফিরেই আগে বাড়ি না গিয়ে সোজা থানায় গেল মাহি, আর ওসি কানাই বসাককে কেসটার বিষয়ে পুরো ডিটেইলসে জানালো। আরে, এ তো দারুণ সব ইনফরমেশন এনেছো মাহি। বর্তমানে যাওয়া একেবারে সার্থক। হ্যাঁ, একদম। এবার বাকি দুটো কেসের তদন্ত করে দেখা যাক এই কেসের সাথে কি কি মিল পাওয়া যায়। আচ্ছা, তুমি ঠিক কি সন্দেহ করছো একটু বলবে? করবীর প্রেগনেন্সি নিয়ে কিছু গন্ডগোল আছে। ও আর ওর স্বামী একেবারেই বিষয়টা গোপনে রাখতে চেয়েছিল, যদিও সেটা অনেকেই রাখতে চায়। তাই বলে কেউ কিছু জিজ্ঞেস করলে এত রিয়্যাক্ট করবে কেন, এখানেই আমার খটকা লাগছে। তারপর আবার 4-5 মাস ধরে নিজেকে ঘরে বন্দি করে নেওয়া, কারোর সাথে সম্পর্ক না রাখা, আর তারপর একদিন রাতের অন্ধকারে কোথাও বেরিয়ে যাওয়া, আবার কদিন পরে ফিরে আসা। তাও ফিরল একজন, মানে গেল দুজনে, কিন্তু ফিরল শুধুই একজন। আর তারপর আবার সেই ঘরবন্দি থাকা, শেষে নিজেকে শেষ করে দেওয়া। কোথাও না কোথাও এই প্রেগনেন্সির বিষয়টাতেই কিছু রহস্য আছে মামাবাবু। আমারও তোমার কথা শুনে এটাই মনে হচ্ছে মাহি। যাই হোক, শোনো, আমাদের থানার যে কেসটা অমৃতা সিনহার, আমি তদন্ত করে কিছু তথ্য সঞ্চয় করেছি। তোমার কাজ কিছুটা হালকা করেছি বলতে পারো। অমৃতার যে হাজব্যান্ড ছিল সুজয় দাস, ও নাকি আরডি ফুড অ্যাপের ডেলিভারির কাজ করত। অনেকেই ওকে ওই কাজ করতে দেখেছে, কিন্তু আমাদের লোক ওই ফুড অ্যাপের ওনার সুশীল কুমারের সাথে কথা বলে জেনেছে সুজয় দাস নামে কেউই ওদের এমপ্লয়ি ছিল না। এবার আমার ধারণা নিশ্চয়ই অন্য কোনো নামে ওখানে ও কাজ করত, কিন্তু লোকটা এত ঢ্যামনা, মানে ওই উদ্যোক্তা,
কিছুতেই নাকি ওদের এমপ্লয়িজ লিস্ট দেখাতে চায়নি, আর আমি বারণ করেছিলাম আমার ছেলেদের পুলিশ বলে পরিচয় দিতে। কেন জানি না, আমার একটু সন্দেহ আছে, তাই গোপন রাখাই ঠিক মনে হয়েছিল। তাই ওরা আর কিছু না বলেই চলে এসেছে। এবার দেখো, তুমি যদি কোনোভাবে ওকে বাগিয়ে নিয়ে কাজটা করতে পারো। ঠিক আছে, আমি দেখছি। কাজটা তো করতেই হবে, সোজা আঙুলে কাজ না হলে অন্যভাবে। বাহ, এই না হলে আমাদের মাহি। আর শোনো, অমৃতার সঙ্গে ওর পাশের বাড়ির খুব ভালো সম্পর্ক ছিল, ওরা তোমাকে অনেক তথ্য দিতে পারে। আমি কালই বেরিয়ে এইসব কাজ একেবারে সেরে নিচ্ছি মামাবাবু। এখন তাহলে আসি, এখনো বাড়িতে ফিরিনি, ডাইরেক্ট এখানে। এটা ঠিক না মাহি, তোমার বাবা কি ভাববেন? ছেলে কাজ কাজ করে ফ্যামিলিকে ভুলে যাচ্ছে। বাবা একেবারেই তা ভাববেন না মামাবাবু। বাবা তো আমার কাজকে খুব রেসপেক্ট করেন। আমি সত্যিই খুব লাকি, সবার কত সাপোর্ট পাই। বৌমণি, ইশিকা, আপনি, আর এখন দাদা ভাইও। আপনাদের সাপোর্ট না পেলে মাহি আর মাহি থাকতো না। না, চলি। গুড নাইট মামাবাবু। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল মাহি। তখনই অনামিকা এসে বলল, এই যে ব্যোমকেশ বাবু, অ্যাসিস্ট্যান্টের হেল্প কি লাগবে? না, আপনি ছুটে প্রেম করুন, নেক্সট কেসে আবার সঙ্গ দেবেন না হয়। এটা কিরকম কথা হলো? যা শুনলে তাই। আরে এখন কেস তো আসতেই থাকবে, কিন্তু তোমার পতিদেব কত কষ্ট করে বছরে 2-3 বারই দেখা দেন, তাই এই সময়টা শুধুই দাদা ভাইয়ের সাথে কাটো প্লিজ। হয়তো কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আজ তোর দাদাভাই একটা কাজে বেরোবে, সেই রাতে ফিরবে। সারাদিন এমনি ঘরে বসে বসে বোর হব, তাই ভাবলাম যদি কিছু কাজ করা যায়। ঠিক আছে, নো প্রবলেম, ঘরে বসেই বোর হই আর কি। আরে রাগ করছো কেন বৌমনি? যাও রেডি হয়ে এসো, আমি ওয়েট করছি। জানতাম তো আমার মাহি সোনা আমায় কাজে নেবে না, তেমনটা আবার হয় নাকি? আমি এক্ষুনি আসছি। দেখো, মেকআপ করে ভূত হয়ে বেরিও না যেন। অনামিকাকে নিয়ে তদন্তে বেরোলো মাহি। প্রথমেই ফুড ডেলিভারি অ্যাপের অফিসে গিয়ে প্রধান উদ্যোক্তা সুশীল কুমারের সাথে কথা বলল। দেখুন, আমি শুধু আপনাদের এমপ্লয়ীদের একটা ডিটেলস চাইছি, ব্যাস এইটুকু দিতে কি প্রবলেম? হ্যাঁ দেখুন, আমাদের কিছু রুলস আছে, এভাবে এমপ্লয়ীদের প্রোফাইল আমরা কারোর সাথে শেয়ার করতে পারবো না। কারোর সাথে শেয়ার করতে পারবেন না বুঝলাম, কিন্তু পুলিশের সাথে তো করতেই হবে। হ্যাঁ, পুলিশ? আপনি? না না, আমি না, কিন্তু আমার যেই হাত দেখছেন সেটা কিন্তু ওজনে বেশি ভারী না হতে পারে, কিন্তু দৈর্ঘ্যে বেশ বড়। তাই কখন থানা, কখন মন্ত্রিসভা, কোথায় কোথায় হাত চলে যায় কে বলতে পারে বলুন? সুশীল কুমার এবার একটু ভয় পেলেন। মাহির হাতের দিকে কিঞ্চিত তাকিয়ে কল্পনা করতে লাগলেন খাঁকি পোশাকের লোকজনদের হয়রানি। তারপর ভীত কণ্ঠে বললেন, না না, তার কোনো জরুরত নেই সাবজি। झुंडू झुंडू या तो हमारे लड़के लोगों का बायोग्राफी वाला फाइल लेके आ जा। ফাইলটা আনতেই ভালো করে চেক করে দেখল মাহি, কিন্তু অমৃতার স্বামীকে যেহেতু সে চিনে না, তাই ছবিগুলো দেখে আইডেন্টিফাই করতে পারল না। যদিও একটা প্রোফাইলে ছবি না থাকায় কেমন সন্দেহ হলো মাহির। কি হলো ব্যাপারটা? এটা ছবি নেই কেন? সবগুলোই তো আছে, তাহলে এটাতেই শুধু নেই কেন? আরে সাবজি, এই অসিত মন্ডল লোকটা একটু অন্যরকম ছিল। নিজের মর্জিতে চলতো, যা পারতো করতো। মাহি, ইন্টারেস্টিং কিন্তু রে। হ্যাঁ বৌনি, আমারও খটকা লাগছে। আচ্ছা, ছিল বলছেন যখন, তার মানে এখন আর? 1 মাস হলো ডিউটি পে আয়া নেই, আর আসবেও না হয়তো। পেয়ে গেছি বৌমনি, ডেফিনেটলি হি ইজ দ্য ম্যান, ওই সুজয়। আচ্ছা, এর ভোটার কার্ড বা কোনো আইডি আছে নিশ্চয়ই আপনাদের কাছে? না, ও তো পাতা নেই, पर এমনিতে ওর বাড়ির অ্যাড্রেস আর ফোন নম্বর আছে, আপনি চাইলে দিতে পারি। বেশ, তাই দিন। যদিও তাতে লাভ নেই, তাও। একটা কাগজে অসিত মণ্ডল নামে লোকটার ফোন নম্বর আর অ্যাড্রেস লিখে দিল সুশীল কুমার। মাহি এবার জিজ্ঞেস করলো, আচ্ছা এই লোকটার বিষয়ে আরো কিছু বলতে পারবেন? যেমন এখানে সবার সাথে কেমন সম্পর্ক ছিল, বা কোনো রকম সন্দেহজনক কিছু যদি থাকে বলার মতো। এমনি চুপচাপ থাকতো, বেশি কথা বলতো না, আর সবসময় যেন তাড়া থাকতো বাড়ি যাওয়ার, আর বারবার ফোন আসতো।
কখন এতবার ফোন করতো কে জানে। ওকে সুশীলজি, थैंक्स फॉर ऑल द इंफॉर्मेशन। चलो बमुनी। एक सेकंड रुकिए जरा। अच्छा ये तो बता के जाइए, ये इतना ইনফরমেশন নিয়ে আপনারা করবেনটা কি? মানে এই আদমি করেছেটা কি? कुछ बुरा काम तो नहीं किया ना? না না, আসলে ও আমাদের পাড়ায় একজনের পরিচিত। কদিন হলো হঠাৎই কোনো খোঁজ খবর নেই, আর এখানে কাজ করতো জানি, জাস্ট তাই খবর নিচ্ছি। ঠিক আছে, আসি। হ্যাঁ। বাইরে বেরিয়ে মাহি আর অনামিকা একটা ক্যাব বুক করে ওয়েট করছিল। এমন সময় ওদের সামনে এসে দাঁড়ালো একজন 22-23 বছরের যুবক, যে ওই ফুড ডেলিভারি অ্যাপের ইউনিফর্ম পরেছিল। মাহি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ভাই কিছু বলবেন? হ্যাঁ দাদা, আমার মনে হয় যতটা জানি আপনাদের বলি। আমি অরুণ, অসিতদা আর আমি অনেকবার একসাথে ফুড ডেলিভারি করতে গেছি। লোকটা খুবই খারাপ ছিল জানেন, বাড়িতে বৌদি ছিল, তাও অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতো। এটা আপনি কি করে জানলেন? একদিন ও বাথরুমে ছিল, তো তখন ওর একটা ফোন আসে, যেটা আমি রিসিভ করেছিলাম। একটা মেয়ে ফোনের ওপাশ থেকে বলল, ও সোনা, আজ আসবে তো? নাকি বউয়ের আঁচলে লুকিয়ে থাকবে আজও? 4 দিন আসুনি, আমার কত কষ্ট হয় বলো তো। আচ্ছা, তোমার তো বাচ্চা চাই বলো, সে তো আমিও তোমাকে দিতে পারি, কিন্তু তুমি তো সেই ওই মেয়েটার থেকেই বাচ্চা নেবে। আরে আমি বাচ্চা দিলে কি তোমার কাজ হবে না? হ্যাঁ, হ্যালো, আরে কিছু তো বলো। হ্যালো। আমি ভয় ফোনটা কেটে দিই। অসিতাও কিছু জানতে পারেনি, কিন্তু সেদিনই বুঝে গিয়েছিলাম লোকটা অত্যন্ত খারাপ। একবার ভেবেছিলাম বৌদিকে গিয়ে সব জানিয়ে দিই। এখন আফসোস হচ্ছে যে কেন জানাইনি। সে তো বৌদিকে ফেলে পালিয়েছে। আচ্ছা, ওদের কি বাচ্চা হয়েছে? এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ইনফ্যাক্ট আপনি হয়তো জানেন না, অমৃতা সিনহা অর্থাৎ অসিত বা সুজয়ের স্ত্রী গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছেন। কি বলছেন? কি বৌদি? হ্যাঁ অরুণ, আর এই মৃত্যু ঘিরে অনেক রহস্য ঘনীভূত হচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। এটা আমাদের অনেক কাজে লাগবে। আর আমাদের ক্যাব এসে গেছে। হ্যাঁ, চলি। আর যদি কিছু মনে পড়ে অবশ্যই জানাবেন। এই যে এই কাগজটা আমার নম্বর লেখা আছে। ঠিক আছে দাদা, আমি নাম্বারটা সেভ করে নিচ্ছি। ক্যাব নিয়ে গলফ গ্রিনে অমৃতা সিনহার বাড়িতে গেল মাহি আর অনামিকা। অমৃতার পাশের বাড়িতে এক দম্পতি থাকত, যাদের সাথে অমৃতা ক্লোজ ছিল। তাদের সাথে দেখা করলো মাহি। নমস্কার দাদা, আমি মাহি, আর উনি আমার বৌদি অনামিকা। আপনি কি আশিস চৌধুরী? হ্যাঁ, আমি আশিস। কিন্তু আপনারা কে? মানে এখানে কি কারণে? আমরা আসলে অমৃতা সিনহা মার্ডার কেস নিয়ে তদন্ত করছি। শুনলাম আপনার ওর ক্লোজ ছিলেন, তাই একটু কথা বলতে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেতরে আসুন। শর্মিলা, এই শর্মিলা, একবার এসো তো। ভিতরের ঘর থেকে আশিসের স্ত্রী শর্মিলা চৌধুরী বেরিয়ে এলেন। কি হলো? কি ডাকছিলে কেন? রান্না করছি তো। তাড়াহুড়ো করে গ্যাস অফ করে। ওনারা কে? তোমার কলিগ? নমস্কার দিদি। না, আমরা কলিগ নই, আমি প্রাইভেট ডিটেকটিভ। ওনারা আসলে অমৃতার মার্ডার কেস নিয়ে কিছু প্রশ্ন করবেন। অমৃতার নাম নিতেই যেন মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল শর্মিলার। আশিস ব্যাপারটা সামলাতে গিয়ে বলল, অমৃতা খুবই ক্লোজ ছিল শর্মিলার সাথে, তাই ওর এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি শর্মিলা। ইনফ্যাক্ট আমিও। একটা প্রাণবন্ত মেয়ের কেন যে এই পরিণতি হলো কে জানে। তাও এত ভয়ঙ্কর কাণ্ড করে বসলো। উফ, আমার তো দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভাসছে। আপনারা কি ওকে ওই মুহূর্তে দেখেছিলেন? হ্যাঁ, আমি আর শর্মিলা দুজনেই তো ওর জানালা থেকে ধোঁয়া বেরোতে দেখে আর ওর চিৎকার শুনে তাড়াতাড়ি ছুটে গিয়েছিলাম। তারপর দরজা ভেঙে ঢুকে রান্নাঘরে যতক্ষণে পৌঁছালাম, বডি প্রায় 80% বার্ন হয়ে গিয়েছিল। উফ, কি প্যাথেটিক। তাও তো আর এক মুহূর্ত অপেক্ষা করিনি।
থানা পুলিশের কোনো তোয়াক্কা না করেই ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আমরা। তাও শেষ রক্ষা হলো না, চলে গেল বোনটা আমার। বুঝতেই পারছি কতটা ক্লোজ ছিলেন আপনারা। প্লিজ নিজেকে সামলান। খারাপও লাগছে আপনাকে এভাবে বিব্রত করতে, কিন্তু আমাদের যে খুনিকে খুঁজে বের করতেই হবে, আর তার জন্য অমৃতার ক্লোজ মানুষদের সাহায্য দরকার। এটুকু তো বুঝতে পারছি, একদম ঠিক জায়গায় এসেছি আমরা। আপনি যা জানতে চান জিজ্ঞেস করুন, আমরা যতটা জানি নিশ্চয়ই বলবো। আমরা সুজয় দাসের বিষয়ে জানতে চাই। লোকটা কেমন ছিল? কখনো কোনো রকম অস্বাভাবিক কিছু কি দেখেছিলেন ওনার মধ্যে? প্রথম দিকে তো ওরা দুজনেই আমার বাড়িতে আসতো, সময় কাটাতো, আমরাও যেতাম। তারপর 2-3 মাস পর থেকে সুজয় কেমন যেন চেঞ্জ হয়ে যেতে লাগলো। আমাদের ওর বাড়িতে যাওয়াটাও আর পছন্দ করছিল না। এমনকি অমৃতাকেও বারণ করে দিল আমাদের বাড়িতে আসতে। অমৃতা স্বামীর কথা শুনে আর আসতো না ঠিকই, কিন্তু আমার সাথে ফোনে কথা বলতো। আমি ওকে কারণ জিজ্ঞেস করেছিলাম যে, এই অমৃতা, সুজয়ের হঠাৎ কি হলো বলতো? একেবারেই রিলেশন কাট করে দিল। এই, আমরা কি কিছু অন্যায় করেছি রে? না না বৌদি, তুমি এসব কি বলছো? তোমরা তো কত ভালোবাসো আমাদের। আসলে আসলে একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। তোমাকে তো আমি সবই বলি বৌদি, শেষ সুজয় বারণ করলেই বাকি। জীবনে এমন একজন মানুষ তো থাকেই যাকে সবটা বলে হালকা হওয়া যায়, আর আমার তো তুমি ছাড়া আর কেউই নেই বৌদি। সুজয়কে বিয়ে করার পর তো মা, বাবা, দাদা কেউই আর ফিরেও তাকায়নি। তাই আমি তোমাকে সবটা বলবো, তাতে সুজয় রাগ করলেও আমার কিছু করার নেই। আসলে আসলে বৌদি, আমি আমি প্রেগনেন্ট। 4 মাস চলছে। আরে কি খবর শোনালি রে? খুব 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 খুশি হয়েছি, অনেক অভিনন্দন সোনা। থ্যাংক ইউ বৌদি, কিন্তু প্লিজ সুজয় যেন না জানে যে তোমাদের আমি বলেছি। ও আমাকে বলতে বারণ করেছে, আর এই কারণেই তোমাদের সাথে সম্পর্ক রাখতেও বারণ করেছে। এই কারণে? মানে কি কারণে? বৌদি, ও চায় না যে আমার প্রেগনেন্সির ব্যাপারটা আমি কাউকে কিছু বলি। ও বলে যে এগুলো কাউকেই জানানো উচিত না, লোকের নাকি নজর লাগে। তাই আমাকে এই কটা মাস ঘরেই থাকতে বলেছে, বাচ্চা হয়ে গেলে তারপর আবার বেরোতে বলেছে। দেখ, সুজয়ের কথা কিছুটা তো ঠিক, কিন্তু কোথাও একটা অস্বাভাবিক লাগছে বিষয়টা। আর যাই হোক, তোকে এরকম ঘরবন্দি করে দেওয়াটা একেবারেই ঠিক নয়। প্লিজ প্লিজ বৌদি, আমাকে ভালোবাসলে একটু কোঅপারেট করো। ও যেমনটা চায় তেমনটাই হতে দাও। কিন্তু আমি তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট রাখবো, কারণ এই একজন মানুষ যে আমার চাই। না হলে তো আমি এই 4 দেওয়ালের মধ্যে পাগল হয়ে যাব। শোন, একদম স্ট্রেস নিবি না, যতটা সম্ভব আনন্দে থাকবি, আর মনে রাখবি আমি সব সময় আছি তোর জন্য। যখন ইচ্ছা আমার সাথে কথা বলবি, সে ফোনেই হোক বা বাড়িতে এসে, বুঝেছিস? থ্যাংক ইউ বৌদি। সুজয় সত্যিই ঠিক কী কারণে অমৃতাকে এমনটা বলেছিল জানি না, কিন্তু অমৃতা সত্যিই খুব কষ্টে ছিল। এরকম একটা সময়ে যখন কাছের মানুষদের আরও বেশি করে দরকার হয়, তখনই জোর করে এভাবে এক ঘরে করে রাখা একেবারেই অন্যায় হচ্ছিল অমৃতার সাথে। জানি না আরও কী সমস্যা ছিল ওদের মধ্যে, নয়তো সুইসাইড করতে যাবে কেন? সত্যি বিষয়টা খুবই রহস্যের, আর খুবই জটিল রহস্য। আচ্ছা দিদি, আপনি তো রেগুলার কথা বলতেন অমৃতার সাথে। ও কি ডক্টরের নাম বা কোনো ক্লিনিকের কথা শেয়ার করেছিল আপনার সাথে? ডক্টরের নাম বলেছিল, কিন্তু আমার ঠিক খেয়াল নেই। শুধু মনে আছে, হ্যাঁ হ্যাঁ, শিশু সদন হসপিটালে যায় বলেছিল। শিশু সদন? মাহি, ওখানে গিয়ে পেশেন্ট লিস্টটা চেক করলে তো কিছু জানা দিতে পারে। ইয়েস বৌমনি, একদম ঠিক বলেছ। আর দিদি, আপনাকে আরেকটা প্রশ্ন, এই সুজয়ের বিষয়ে আরো কিছু কি বলতে পারবেন? ডেলিভারির কাজ করত, একটু শান্ত স্বভাবের ছিল,
কিন্তু ওই শেষের দিকে ওর চিৎকার শোনা যেত। আমার ধারণা ও জেনে গিয়েছিল যে অমৃতা আমার টাচে আছে, আর তাই ওর সাথে অশান্তি করত। কিন্তু অশান্তি কোন পর্যায়ে গেলে একজন মানুষ সুইসাইড করে বলুন তো? একেবারেই তাই। নিশ্চয়ই ওদের আরো কিছু কারণ ছিল অশান্তির। হ্যাঁ, ওই 4-5 দিন মতো ওদের ঘরে তালা বন্ধ ছিল। তারপর অমৃতা একাই ফিরে আসে। ওরা কোথায় গিয়েছিল, সুজয় কেন ফিরল না, কোথায় গেল, আমি অনেক চেষ্টা করেছিলাম এই প্রশ্নগুলো জানার, কিন্তু কোনো উত্তর পাইনি। অমৃতা না আমার ফোন তুলেছে আর নাই ঘরের দরজা খুলেছে। 1 ঘন্টারও বেশি সময় ওর দরজার বাইরে দাঁড়িয়ে থেকেছি জানেন, কিন্তু কোনো লাভ হয়নি। ফিরে যেতে হয়েছিল আমাকে। আর তারপর তো সেই ভয়ঙ্কর দিন এলো যেদিন অমৃতা গায়ে আগুন দিয়ে নিজেকে। ঘটনাটা কেন ঘটলো কিছুই বুঝলাম না। দেখুন, অমৃতার সাথে ওর হাজবেন্ডের যে একটা অশান্তি চলছিল এটা তো পরিষ্কার, কিন্তু অশান্তিটা কি নিয়ে এটাই রহস্য। আর শেষ প্রশ্নগুলো যেগুলো বললেন ওগুলো খুঁজে পেলেই। আচ্ছা, কোনোভাবে কি সুজয়কে আইডেন্টিফাই করার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ওর ছবি বা এমন কিছু যা ওকে খুঁজে পেতে সাহায্য করবে? ওর ছবি তো নেই, কিন্তু আমি ওকে আঁকতে পারবো। শর্মিলার হাজবেন্ড বলে উঠল, হ্যাঁ, শর্মি এই কাজটা অনায়াসে পারবে। ও তো খুব ভালো ছবি আঁকে, কেউ সামনে বসলে হুবহু এঁকে দেবে তাকে। কিন্তু এক্ষেত্রে তো ওনাকে মনে করে কল্পনা করে আঁকতে হবে, কারণ সুজয় তো সামনে নেই। আমি পারবো। মাহি, ওনার যখন এতটাই কনফিডেন্স, তাহলে মনে হয় আর দেরি করা উচিত হবে না রে। একদমই তাই বৌমনি। শর্মিলাদি, আপনি তাহলে আঁকতে শুরু করে দিন, হয়ে গেলে আমাকে জানাবেন। আর এতটা সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। বাড়ি পৌঁছেই আগে কানাই বসাককে সমস্ত আপডেট দিল মাহি। সব শুনে তিনি উৎফুল্ল হয়ে বললেন, আরে মাহি, তুমি তো অনেক দূর এগিয়ে গেছো, দারুণ সব তথ্য এনেছো। মনে হচ্ছে রহস্যের জট খুব তাড়াতাড়ি খুলতে চলেছে, শুধুই সময়ের অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ মামাবাবু, আশা করছি আর একটু সময় লাগবে। আপনি আমাকে রাহির ডিটেলসটা এবার দিন। রাহির ডিটেলস বলতে এই মুহূর্তে ওখানে 4টে ফ্ল্যাটের মধ্যে শুধু 2টোই অ্যাক্টিভ, মানে বাকি 2টো প্রথম থেকেই তালাবন্ধ। এবার এই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা তো রাহির, যেটা গত 1 সপ্তাহে সিল করা হয়েছে। আরেকটায় 2জন মেয়ে থাকে পেইং গেস্ট হিসেবে, আর ওদের সাথে আমার ছেলেরা কথা বলেছে। ওরা এই 2 দিন হলো ওই ফ্ল্যাটে ঢুকেছে। রাহির বিষয়ে ওরা কিছুই জানে না। কিন্তু মামাবাবু, আমি যে শুনলাম রাহিকে ওর কোন প্রতিবেশী হসপিটালে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমিও তাই শুনেছি, কিন্তু তিনি নাকি রাহির মৃত্যুটা মেনে নিতে পারেননি, তাই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছেন। ওনার জায়গাতেই ওই 2জন মেয়ে এসেছে। কিন্তু মামাবাবু, ওনাকে যে দরকার। আচ্ছা, রাহির অ্যাড্রেসটা দেবেন তো, আমি কালই গিয়ে ওনার খোঁজ করব। আমার বিশ্বাস ওনার সাথে কথা বলে আরো কিছু ক্লু পাওয়া যাবে। আর এছাড়া শর্মিলাদির স্কেচটা হাতে পেলে আমাদের কাজ আরেকটু এগিয়ে যাবে। আচ্ছা, ওই স্কেচটা চারিদিকে ছড়িয়ে দেওয়া যাবে তো? 100% ছড়িয়ে তো দিতেই হবে, আর তাতে ওকে ট্রেস করার হাই চান্স থাকবে। একদম। আর আমাকে কাল শিশু সদন হসপিটালে যেতে হবে একবার, তারপর রাহির ফ্ল্যাটে যাব। পরের দিন সকালে আগে শিশু সদন হসপিটালের রিসেপশনে গিয়ে অমৃতার নাম বলে ওখানকার বিগত কয়েক মাসের পেশেন্ট লিস্ট চেক করতে বলল মাহি। দেখুন, এভাবে তো বলার কোনো রুলস নেই। আমাদের প্রাইভেসি মেনটেন করতে হয়। ম্যাডাম, বিষয়টা কিন্তু পুলিশের তত্ত্বাবধানে আছে, তাই বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট। আমি শুধু পুলিশের হয়ে কাজটা করতে এসেছি। রিপোর্ট আমি ওসি স্যারকেই করব, সো প্লিজ কাইন্ডলি কোঅপারেট। পেশেন্ট লিস্ট চেক করে রিসেপশনিস্ট বলল, 9 মাস আগে অমৃতা সিনহা নামে একজন মহিলার নাম রেজিস্টার আছে প্রেগনেন্সি লিস্টে, আর উনি প্রতি মাসেই এখানে চেক আপে আসতেন। আচ্ছা, এখানে তো ওটি হয়। উনি যখন এখানেই আসতেন তাহলে তো হাই চান্স আছে ওনার ডেলিভারিও এখানেই। প্লিজ একবার চেক করে দেখুন না গত 1 মাসে উনি ডেলিভারির জন্য এখানে এসেছিলেন কিনা। প্লিজ একবার দেখুন। রিসেপশনিস্ট লিস্ট চেক করে বলল, হ্যাঁ, গত মাসে ওনারই ডেলিভারি হয়েছে, কিন্তু বেবি সার্ভাইভ করেনি, ডেড। আপনি ঠিক দেখছেন তো? এই যে এটা পড়ে নিন। মাহি লেখাটা পড়ে চমকে গেল, মনে মনে বলল, তাহলে এই জন্যই অমৃতা সুইসাইড করেছে।
কিন্তু সুজয়ের কি উদ্দেশ্য ছিল? ও উদ্দেশ্য সিদ্ধি না করেই কি পালিয়ে গেছে? আচ্ছা, ওনার হাজবেন্ডের বিষয়ে কি কিছু লেখা আছে? নাম দেওয়া আছে শুধু, সুজয় দাস। আচ্ছা, ডিসচার্জের সময় কি সাইন করেছে একটু দেখুন তো। মনে হচ্ছে ম্যাডাম নিজেই সাইন করেছেন, এ দাস নামে সাইন করা আছে। ইয়েস, এ ফর অমৃতা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে অনেকগুলো প্রশ্ন নিয়েই এবার রাহির ফ্ল্যাটের দিকে গেল মাহি, এবং রাহির ফ্ল্যাটের আশেপাশের বাড়িতে খবর নিয়ে জানলো রাহির পাশের ফ্ল্যাটের ওই মহিলা টিটাগড়ে ছেলের বাড়িতে চলে গেছে। অ্যাড্রেস যদিও জানতে পারল না, কিন্তু সৌভাগ্যক্রমে ওনার একটা ছবি সে পেয়ে গেল, আর এটাও জানলো মহিলার ছেলে টিটাগড়ে রেলওয়েতে স্টাফ। এবার আর কিছু না ভেবে ছবিটা নিজের মোবাইলে নিয়ে সোজা টিটাগড় পৌঁছলো মাহি। তারপর রেলওয়ে স্টেশনে সেই মহিলার ছবি দেখিয়ে আর ছেলের নাম বলে খোঁজ করতে করতে অবশেষে একজন ছবি দেখে চিনতে পেরে মহিলার ছেলের বাড়ির ঠিকানা বলে দিল। এরপর সেখানে পৌঁছে মাহি দেখল বাড়ির বাইরে তালা ঝুলছে। হতাশ হয়ে চলেই যাচ্ছিল মাহি, মনে মনে বলল, হ্যাঁ, এটাই কপালে ছিল। কি করি এবারে? এমন ভাবতে ভাবতেই দেখল একজন যুবক ওই বাড়ির দিকেই এগিয়ে আসছে। এরপর এসে দরজার তালা খুলল। মাহি আনন্দে এগিয়ে এসে বলল, আচ্ছা, আপনি কি রাজীব সরকার? হ্যাঁ, আপনি? আমি মাহি, কলকাতা থেকে এসেছি, প্রাইভেট ডিটেকটিভ, মানে হবার চেষ্টায় আছি এখনো। আপনার মায়ের সাথে একটু দরকার ছিল, ওনাকে কখন পাওয়া যাবে? মা তো ঘরেই আছেন। আসলে আমি অফিস যাবার সময় তালা বন্ধ করে চলে যাই, এটাই সেফ আর কি। কিন্তু আপনি মায়ের সাথে কি বিষয়ে কথা বলবেন? আর আপনাকে তো আমি চিনিই না, হঠাৎ এসে এভাবে। বুঝতে পারছি আপনার কোথায় প্রবলেম হচ্ছে, রিল্যাক্স। আসলে মাসিমা কলকাতায় যেখানে ভাড়া থাকতেন সেখানে পাশের ফ্ল্যাটের আত্মহত্যার ঘটনাটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি, ওই জন্যই তো মা চলে এসেছেন। আমি সেটা বুঝতে পেরেছি। দেখুন, আমি বেশি সময় নেব না, জাস্ট রিকোয়েস্ট, প্লিজ যদি মাসিমার সাথে একটু কথা বলা যায়। আচ্ছা, ভিতরে আসুন। ভিতরে গিয়ে মাহিকে বসতে দিয়ে রাজীব বর্মা কুমুদিনী সরকারকে ভিতরের ঘর থেকে ডেকে আনলো। মাহি ভদ্রমহিলাকে দেখেই উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, নমস্কার মাসিমা, আমি মাহি, আপনার সাথে রাহির বিষয়ে কিছু কথা ছিল। কুমুদিনী দেবী কেমন যেন এড়িয়ে যেতে চাইলেন। রাহির বিষয়ে আমাকে আবার কি বলবেন? ও তো চলে গেছে, সব মিটিয়ে দিয়ে চলে গেছে। আর ওর কথা এখন বলে কি লাভ? আপনি এভাবে বলছেন কেন? আপনি তো নাকি ওকে খুব ভালোবাসতেন। আপনি কি চান না ওর অপরাধী শাস্তি পাক? আমার চাওয়া কিংবা না চাওয়ায় কি সত্যি কিছু এসে যায় বাবা? যার সাথে অপরাধ হয়েছে সেই তো চাইনি। মানে? রাহি নিজে কখনো চাইনি ওর হাজবেন্ডকে শাস্তি দেওয়া হোক। ও হাজবেন্ড কেন বললাম, ওদের তো বিয়েই হয়নি। ওরা তো তোমাদের ওই নিউ জেনারেশনের ট্রেন্ডে কি যেন বলে না, ওই লিভ টুগেদার, ওইটা করতো। যাই হোক, তাতে কিছু না। তো যেটা বলছিলাম, রাহি তো সব জেনেই গিয়েছিল। ওর পার্টনার সমীরের সব কীর্তি ওর সামনে চলেও এসেছিল, তাও সেগুলো লুকিয়ে রাখতে চেয়েছিল। আসলে সমীর নিজের বোকামিতেই নাকি ওর কাছে ধরা পড়েছে। রাই আমাকে একদিন সব বলেছে। অনেকেই একদিন সমীরের মোবাইলের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পড়ে নেয়, তারপর সমীরের নাম করেই কনভারসেশন চালাতে থাকে, আর তাতেই সমীরের সমস্ত প্ল্যানও জেনে নেয়। প্ল্যানটা কি ছিল? আফসোস ওটাই যে আমি জানতে পারিনি।
কারণ পুরোটা বলার আগেই সমীর এসে গেছিল। আসলে শেষ 3 মাস রাহি একেবারেই আমার ফ্ল্যাটে আসেনি, এমনকি ঘর থেকে পর্যন্ত বেরোয়নি। আমি গেলেও বাইরে থেকেই কথা চলতো। আমিও সেই নিয়ে আর কখনো কিছু জিজ্ঞাসা করিনি ওকে। আজকালকার স্বাধীন মেয়ে তো, কত কিছু চলে মাথায়। যাই হোক, তো একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎই রাহি এসে হাঁপাতে হাঁপাতে বলে, জেঠিমা জেঠিমা, আমার আমার কিছু বলার আছে আপনাকে। আজ অনেক কষ্টে সুযোগ পেয়ে ছুটে এসেছি বলতে, নয়তো নয়তো সমীর আমাকে। সমীর তোমাকে কি? হ্যাঁ কি? আচ্ছা, তোমাদের মধ্যে কি খুব ঝামেলা হচ্ছে? সেই কবে থেকেই তো নির্বাসনে আছো। আমার ফ্ল্যাটে আসো না, ফোনেও ভালো করে কথা বলো না। আমিও আর তাই যাই না। এটুকু তো বুঝি তুমি ঠিক নেই। কি হয়েছে? এত কথা বলার সময় নেই জেঠিমা, সমীর একটু কাজে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমি যেটা বলতে এসেছি প্লিজ শুনুন। হ্যাঁ বলো বলো, শুনছি। জেঠিমা, আমি ঠকে গেছি জেঠিমা, আমি ঠকে গেছি। সমীর একটা ফ্রড। ও আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে ওর স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল। আগে বুঝলাম বাচ্চাটা আসতেই দিতাম না, কিন্তু কিন্তু এখন তো কিছুই করার নেই। বাচ্চাটাকে তো আর অ্যাবর্ট করতে পারবো না। আমার তো 9 মাস চলছে। তাহলে আমি কি করবো জেঠিমা? আমার তো কিছুই মাথায় আসছে না। আমি আর সব মেসেজ পড়ে নিয়েছি জানো, আর যা জেনেছি ওর ভয়ঙ্কর প্ল্যান। বাচ্চাটা এলে ওর ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এবার সব জেনে বুঝে আমি কি করে একজন শিশুর জীবন নষ্ট করি বলো তো, কি করে? তবে এটাও জানে না যে ওর প্ল্যান আমি জেনে গেছি। জানলে হয়তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, প্ল্যানটা কি? সমীর শুধু দিন গুনছে, বাচ্চাটা হলেইও। বাইরে বাইকের শব্দ শুনেও ভয় ভয় ওর ঘরে চলে যায়। এরপর থেকে আরও আমার ফোন রিসিভ করেনি। আমি ওর সাথে দেখা করারও চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। তারপর তো একদিন দেখি ওদের ঘর তালা বন্ধ। ভাবছিলাম পুলিশে খবর দিই, কেন যে দিইনি। এখন ভীষণ আফসোস হচ্ছে। হয়তো খবর দিলে ওই শয়তানটাকে পুলিশরা ধরতে পারতো। আচ্ছা, এরপর রাহি আবার কবে ফিরে আসে? ঠিক 2 দিন পর দেখি ঘরের তালাটা খোলা। আমি অনেক ডাকি রাহিকে, ও দরজা খুলে একদম যাকে বলে বিধ্বস্ত অবস্থায়। প্রথমে কোনো কথা বলে না, তারপর খুব কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলে, সমীর পালিয়ে গেছে জেঠিমা, আমাকে ঠকিয়ে পালিয়ে গেছে ও। কিন্তু তোরা 2 দিন ছিলিস কোথায়? আর কোনো উত্তর দেয় না রাহি, কেমন যেন চুপ হয়ে যায়। আমি অনেকভাবে জিজ্ঞাসা করি, জানতে চাই ওর বাচ্চাটার বিষয়ে। ও কিছুতেই আর উত্তর দিল না। শেষে বলল, আমাকে একটু একা থাকতে দাও জেঠিমা, প্লিজ। কিন্তু রাহি, আমাকে বলবি না তুই? দেখ, হয়তো আমি কোনো সাহায্য করতে পারি তোকে, তুই বলবি না? প্লিজ জেঠিমা, লিভ মি অ্যালোন প্লিজ। মন মানছিল না জানেন, তবুও উপায় তো ছিল না। কি করতাম আমি? আর কিছু না বলে চলে এসেছিলাম। আর সেদিন রাতেই ও ফিনাইল খেয়ে আমি ছুটে গেছিলাম ওর ঘরে। দরজা খোলা ছিল, ওকে ওইভাবে
মাটিতে পড়ে থাকতে দেখে এক মুহূর্ত দেরি না করে পাড়ার ছেলেপুলেদের ডেকে হাসপাতালে নিয়েছে, কিন্তু 80% ফিনাইলই খেয়ে নিয়েছিল। শরীরে ততক্ষণে বিষটা স্প্রেড হয়ে গেছে। ডক্টরের পক্ষে আর বাঁচানো সম্ভব ছিল না। কিন্তু আপনি হঠাৎ ওর ঘরে আবার গেলেন কেন? ওই যে বললাম, মন মানছিল না। মেয়ের মতো দেখেছিলাম তো, খালি মনে হচ্ছিল ওর আমাকে ভীষণভাবে দরকার। বুঝতে পারছিলাম ও খুব কষ্টে আছে, আর যে কারণেই হোক সব কষ্ট তো আমাকে বলতে পারছে না। সারাদিন চটপট করে গেছে শুধু, সারাদিন চটপট করে গেছি শুধু এই কথা ভেবে। রাতে আর থাকতে না পেরে ওর ঘরে যাই, গিয়ে দেখি দরজাটা খোলা। তারপর ভিতরে ঢুকেই দেখি রাহি চোখ বন্ধ করে মাটিতে স্থির হয়ে পড়ে গেছে, মুখ দিয়ে সাদা ফেনা। খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে পাড়ার ছেলেদের ডেকে, আফসোস একটাই, কেন আর একটু আগে গেলাম না। ওকেও তো বাঁচাতে পারতাম, আর হয়তো ওই ছেলেটাকে ধরার উপায়ও থাকতো, রাইটা যদি বেঁচে থাকতো। আপনাকে অনেক ধন্যবাদ মাসিমা, অনেকটা এগিয়ে দিলেন আমাদের। কিন্তু আপনার এভাবে চলে আসা উচিত হয়নি, পুলিশকে সবটা জানানো উচিত ছিল। দেখুন, আপনি যখন এটাই চান যে অপরাধী শাস্তি পাক, তাহলে তো খুবই ভুল করেছেন আপনি। আসলে রাহির মৃত্যুটা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছিল, তাই ওই বাড়িতে আমি আর থাকতে পারিনি। রাহির মৃত্যুর পরের দিনই বাবুকে ফোন করে আমি ওর কাছে চলে আসি। আর সত্যগুলো যে চাপা পড়ে যাচ্ছিল। আচ্ছা, যাই হোক, এবার লক্ষ্য প্রায় পূরণের দিকে। আর কোনো ভুল হবে না, হতে দেব না আমি। এই গ্যাংটাকে এবার ধরেই ছাড়ব। গ্যাং বলতে? লং স্টোরি মাসিমা, আপনাকে পরে ফোনে সব বলবো। আপাতত উঠলাম। এখন শেষ মুহূর্তে অনেক কাজ একসাথে করতে হবে। মাহি চলেই যাচ্ছিল, কুমুদিনী ওকে ডাকলেন। শুনছেন? একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার কাছে, হয়তো আপনার কাজে লাগতে পারে। মোবাইল থেকে একটা ছবি বের করে দেখিয়ে তিনি বললেন, এটাই ওদের দুজনের একমাত্র ছবি। আমি রাহির জন্মদিনে তুলেছি। সমীর এটা জানতো না, ওরা খুব আনন্দ করছিল তো। করলে হয়তো এটা আমার কাছে থাকতো না। তবে হ্যাঁ, ছবিটা একেবারেই আবছা, বিশেষ করে সমীরকে তো অতটা বোঝা যাচ্ছে না। বুড়ো হাতে তোলা তো, তোমাদের মতো পাকাপোক্ত নই আমি। তাও যদি... আরে মাসিমা, কি বলছেন? আরে এটা তো দারুণ ইম্পর্টেন্ট জিনিস দিয়েছেন আপনি। আর ছবিটা যেমন আছে একদম ঠিক আছে, আমাদের কাজ এতেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কলকাতায় ফিরেই থানায় গিয়ে কানাই বসাককে সমস্ত আপডেট দিতেই শেষ মুহূর্তের কাজ শুরু হয়ে গেল। ওই ঝাপসা ছবিটাকেই যতটা সম্ভব পরিষ্কার করে এডিট করে সোশ্যাল মিডিয়া এবং রাস্তায় রাস্তায় ছড়িয়ে দেওয়া হলো। এদিকে শর্মিলা স্কেচ হয়ে যেতেই মাহিকে ফোন করে জানালো, থ্যাংক ইউ শর্মিলাদি, আমার লোক আজকেই গিয়ে ছবিটা নিয়ে আসবে। হ্যালো মামাবাবু, শর্মিলাদির স্কেচ হয়ে গেছে, ওর ফ্ল্যাটে তাড়াতাড়ি লোক পাঠান, ছবিটা হাতে পেলেই কাজ শুরু করে দেওয়া যাবে। হ্যাঁ মাহি, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আর শোনো, সমীরের যে ছবিটা দেওয়া হয়েছিল সেই মতোই একজনের খোঁজ পাওয়া গেছে। একজন ফোন করে জানিয়েছে তার বাড়ির পাশেই লোকটা থাকতো, মানে সমীর, আর অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করতো। ওর বাড়িতে নাকি এসকর্ট সার্ভিস চলছিল। বুঝতে পেরে প্রতিবাদ জানাতেই সমীর পালিয়ে যায়। তাহলে পুলিশ ফোর্স পাঠাবেন তো ধানবাদে? পাঠিয়ে দিয়েছি মাহি, এক মুহূর্তও দেরি করিনি। যাই হোক, আমি শর্মিলার স্কেচটা হাতে পেলেই ওটার অনেকগুলো কপি বের করে নিচ্ছি আগে। তারপর ওই সমীরের ছবিটার মতোই এই সুজয়ের ছবিও ভাইরাল করতে হবে। কিন্তু মামাবাবু, আর একটা ইম্পর্টেন্ট কথা ছিল, একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে। কি বিষয়ে বলে ফেলো। আমি সামনে গিয়েই বলতে চাই। এখন আসবো? এখন তো বাড়িতে আছি, চলে এসো। একদিকে ভালোই হলো,
এমনিতে তো আর বাড়িতে আসো না, কতবার তো বলেছি তাও। ও আরেকটা ভালো বিষয় হলো বউও বাড়িতে নেই, ও থাকলে ঘরে বসে কাজের কথা বলা আবার বারণ, তাই আজই ভালো সুযোগ। চলে এসো চলে এসো। আচ্ছা মামাবাবু, আমি এক্ষুনি আসছি, প্লিজ অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। কানাই বসাক অ্যাড্রেস পাঠাতেই মাহি ওনার বাড়িতে গিয়ে পৌঁছলো। তারপর ওর চিন্তার বিষয়টা জানালো। খুব ভাইটাল একটা বিষয় বলেছো, যার হাই চান্স। সত্যি বলতে নিউজ পেপার পড়তে বা নিউজ দেখতে আমার ভয় লাগে। মনে হয় যদি আশঙ্কাটা সত্যি হয়, কারণ আমার ধারণা এরা ঠিক 1 বছর ধরে এই জালিয়াতিটা চালাচ্ছে। 3টে কেসের ক্ষেত্রে যা দেখলাম আর কি। ধরে নিলাম এই 1 বছরে আর এরকম কোনো কেস হয়নি, কিন্তু এবার যে হবে না তার কি গ্যারান্টি? মাহি, আমি লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্টে ফোন করে বিষয়টা জানিয়ে দিচ্ছি। তোমার কথা মতোই ওদের বলছি, শহরের এবং শহরতলির, ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ফ্ল্যাট আর হোটেলগুলোতে খবর নিতে। কোনো বিবাহিত দম্পতি দেখলেই যেন খোঁজ খবর নেওয়া হয়। বাই দ্য ওয়ে, শর্মিলার স্কেচটা আনা হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। বাহ, খুব ভালো মামাবাবু। আমি আশা করছি এতগুলো প্রসেসের মধ্যে একটা তো কাজ করবেই, আর এদের একজনকে পাওয়া গেলে মোটিভটাও জানা সম্ভব। তার মানে মোটিভটা এখনো ধরতে পারোনি? অনেক কিছুই মাথায় ঘুরছে মামাবাবু, কোথাওই ওই নিশ্চিন্ত হতে পারছি না। দেখুন, এই 3টে কেসেই কমন ফ্যাক্ট হলো প্রেগনেন্সি। অমৃতা, করবী আর রাহি, এই 3জনেই কিন্তু প্রেগনেন্ট ছিল, আর 3জনেই বিষয়টা লুকিয়ে রাখতে চেয়েছিল, বা বলা যায় ওদের হাজব্যান্ডরাই বিষয়টা লুকিয়ে রাখতে বলেছিল। কিন্তু কেন? তারপর এই 3জনের ক্ষেত্রেই দেখা গেছে এটা ঠিক 9 মাসের মাথায় 2 দিন বা 4 দিনের জন্য সবার অজান্তেই গোপনে কোথাও একটা যায়, তারপর কেবল একজন ফিরে আসে। অমৃতার কেসটা তো জেনেই গিয়েছিলাম, ও ডেলিভারির জন্য গিয়েছিল এবং বেবি ওটি করতে গিয়ে মারা যায়। কিন্তু ওর হাজব্যান্ড সুজয় ওর সাথে ফিরল না কেন? ও তো কোনো উদ্দেশ্যেই অমৃতাকে বিয়ে করেছিল, তাহলে বেবি মারা গেলে ওর কোন উদ্দেশ্য সফল হলো যাতে ও ভ্যানিশ হয়ে গেল? আবার বাকি 2জনও কোথায় গিয়েছিল এটা জানা যায়নি। আমি 100% শিওর ওরা ডেলিভারির জন্যই গিয়েছিল, কিন্তু ওদের বেবিদের কি হলো? আর ওদের হাজব্যান্ডরাই ফিরল না কেন? ওদেরও তার মানে উদ্দেশ্য সিদ্ধি হয়ে গিয়েছিল, কিন্তু কি উদ্দেশ্য? হোক না হোক, এই বেবিকে ঘিরেই যত রহস্য, কিন্তু এক্স্যাক্ট মোটিভটা ধরতে পারছি না। চিন্তা করো না মাহি, এত দূর যখন এগিয়েছো তখন দিল্লি আর দূরে নেই, হয়তো খুব সামনে। দেখো, খুব তাড়াতাড়ি হয়তো এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমিও তাই আশা করছি। আচ্ছা চলি, খুব ভালো লাগলো আপনার আতিথেয়তা, আবার আসবো। আরে ডিনারটা করে যাও, বউ রান্না করে গেছে তো, দারুণ রান্না করে কিন্তু। ধন্যবাদ, তবে আজ থাক, পরে একদিন পাক্কা। বেশ, আর কি বলবো, সাবধানে যেও। বাড়ি গিয়ে মাহি দেখল ওর দাদা প্রমথোষ ডাইনিং রুমে বসে আছে। আরে দাদা ভাই, তুমি এখনো ঘুমাওনি? ভাই প্রতিদিন রাত করে বাড়ি ফিরছে, কত পরিশ্রম করছে নিজের কাজের জন্য, হয়তো ভালো করে খাওয়া দাওয়া করছে না, আর এসব জেনে দাদা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে, তাই তো? আরে না না, আমি ঠিক খেয়ে নিতাম দাদা ভাই। হ্যাঁ, সে তো জানি, তোর বৌমনি আমাকে সব বলেছে। কাজের পেছনে ছুটতে গিয়ে কিরকম গাফিলতি করছিস, কাল রাতে খাসনি, আজ সকালেও না খেয়ে বেরিয়েছিস। চল খাবি, চল, তোর খিদে না পাক, আমার খিদে পাচ্ছে। আরে দাদা ভাই, তুমি খাওনি কেন? যাতে তোর সাথে বসে খেতে পারি। চল চল, আর কোনো কথা না। একসাথে ডিনার করলো মাহি আর প্রমথোষ, তারপর মাহির পাশেই শুয়ে পড়ল। পরের দিন সকালে একটা ফোনে ঘুম ভাঙল মাহির। ফোনের স্ক্রিনে তাকাতেই লাফিয়ে উঠে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ মামাবাবু, বলুন, এত সকালে কি ব্যাপার? মাহি, একটা ব্যাড নিউজ আছে। দুর্গাপুরে নদীর ধারে সুজয় দাস অর্থাৎ অমৃতার হাজব্যান্ডের মৃতদেহ পাওয়া গেছে। আন্দাজ করা হচ্ছে ওর মার্ডার হয়েছে। শর্মিলার বানানো স্কেচটার জন্যই ওকে সহজেই আইডেন্টিফাই করা গেছে। শিট শিট শিট, এবার বাকিদেরও যদি একইভাবে পাওয়া যায়। দেখো, চেষ্টার তো ত্রুটি রাখছি না। তোমার কথা মতো মেদিনীপুরে আর বর্ধমানে লোক পাঠিয়েছিলাম গৌরবকে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু কেউ কোনো বর্ণনা দিতে পারেনি। বুঝলাম। আর করবী যেখানে থাকতো সেই বাড়িওয়ালাও তো একেবারেই বৃদ্ধ, ওনার পক্ষে সম্ভব না এই বিষয়ে কোনো সাহায্য করা। আমি জিজ্ঞেস করেছিলাম, উনি তো বললেন চোখে খুবই কম দেখেন। যাই হোক, সমীরকে ধানবাদ থেকে ধরা গেল? তাহলে তো তোমাকে জানাতাম। দেখো, চেষ্টা তো চলছেই, দেখা যাক।
আর মামাবাবু, সুজয়ের কেসটা তো আপনারই থানার। ওর ব্যাকগ্রাউন্ডটা যদি কোনোভাবে বের করা যায়। আমি দেখছি মাহি। হতাশ হয়ে ফোনটা কেটে দিল মাহি। তারপর উঠে ফ্রেশ হয়ে নিয়ে কোনো একটা কাজে বেরোলো। যাবার পথে ওর ফোনটা আবার বেজে উঠল। হ্যাঁ ইশিকা, বল। তুই কোথায় রে মাহি? একটা কাজে যাচ্ছি, কেন বলতো? না, আসলে আমি অফিসে যাচ্ছিলাম, তখনই রাস্তায় একটা মেয়ে এসে আমার কাছে হেল্প চায়। বলে ওর বাচ্চা নিয়ে নাকি কেউ চলে গেছে। মেয়েটা পাগলের মতো করছিল রে। আমি তো কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর ওকে ওই সামনের কাকুলিয়া থানায় নিয়ে গেলাম। পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করেছে। এবার কি ব্যাপার ঠিকঠাক করে তো কিছুই জানি না রে। শহরে ক্রাইম সত্যিই খুব বেড়ে গেছে রে মাহি। আচ্ছা, মেয়েটা কি কিছু বলেছে কে নিয়ে গেছে ওর বাচ্চাকে? না, তা তো বলেনি। ও ঘুম ভেঙেই নাকি দেখেছে বাচ্চাটা ওর পাশে নেই। ঠিক আছে, আমি কাকুলিয়া থানায় গিয়ে মেয়েটার সাথে কথা বলে আসছি। বিষয়টা জানানোর জন্য থ্যাঙ্কস রে। তাড়াতাড়ি কাকুলিয়া থানায় গেল মাহি, আর ওখানকার ওসির সাথে কথা বলল প্রথমে। দেখুন স্যার, আমার মনে হচ্ছে কেসগুলো রিলেটেড। আপনি প্লিজ একটু শুনুন, তাহলেই বুঝবেন। আর এই মহিলার এফআইআরটা লিখুন প্লিজ। ইমিডিয়েটলি অ্যাকশন নিন। আচ্ছা, কি অ্যাকশন নেব বলুন তো? হ্যাঁ, বাবা তার বাচ্চাকে নিয়ে চলে গেছে, এটা কি বাচ্চা চুরির কেস বলা যায়? আপনি বিষয়টা বুঝতে পারছেন না। লোকটা বাবার নামে ফ্রড, ট্র্যাপ করে মেয়েটাকে ফাঁসিয়ে ওর উদ্দেশ্য সফল করেছে। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। একটা বাচ্চা চুরি যদি করতেই হয়, তার জন্য 9 মাস অপেক্ষা করবে কেন? অনাথ আশ্রম থেকেও তো বাচ্চা চুরি করতে পারে। আপনি এখনো বুঝলেন না। আর এদের প্ল্যান অন্য কিছু। মেবি আপনার, আমাদের ভাবনা চিন্তার বাইরে। আচ্ছা, আমি একবার ওই মহিলার সাথে কথা বলতে চাই, প্লিজ পারমিট মি। বেশ, বলুন, তাতে আমার আপত্তি নেই। তবে উনি অসুস্থ, রেস্ট রুমে আছেন, চলুন। মাহি রেস্ট রুমে গিয়ে ওই মহিলাকে নিজের পরিচয় দিয়ে সব বিস্তারিত জানতে চাইল। মহিলা নিজের নাম বলে তারপর কাঁদতে কাঁদতে সব বলল। তারপর একটা কাগজ বের করে মাহিকে দিল, যাতে লেখা আছে, আমাদের বাচ্চা আর নেই, তাই আমিও আর থাকবো না। ওর কাছেই যাচ্ছি, আর তুমিও বা কি নিয়ে বাঁচবে দিয়া? চলো 3 জনে স্বর্গে গিয়ে একসাথে সংসার করি। ট্র্যাপ। এবার বুঝলাম কেন সবাই সুসাইড করছে। আসলে ওদের বাধ্য করা হয়েছিল। এমন একটা চিঠি দেখলে তো ইমোশনাল ফুল হয়ে এমন কিছু একটা করবে। কিন্তু আপনি ট্র্যাপটা বুঝলেন কি করে? ওই হসপিটালের একজন সৎ নার্স আমাকে বলেছে আমার সুস্থ বাচ্চা হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ অঙ্কুশের কাছে টাকা খেয়ে মিথ্যে কথা বলেছে আমাকে। সুতরাং অঙ্কুশের এই চিঠিটা একেবারেই আমাকে ফাঁদে ফেলার প্ল্যান। আচ্ছা দিয়া, আপনার বাড়িতে বা আপনার কাছে কি এমন কিছু আছে যা আপনার হাজবেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবে? আচ্ছা, উনি কি কালারের ড্রেস পরে আছেন দেখেছিলেন? শেষবার তো কাল রাতে দেখেছি ওকে। ছাড়ুন, এতক্ষণে তো ড্রেসও চেঞ্জ করে নিয়েছেন, কিন্তু এখন এই শহরেই আছেন উনি। কারণ আপনার কথা মতো জাস্ট 2 ঘন্টা আগেই ঘটনাটা ঘটেছে। নার্স তেমনটাই বলেছে আমাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার কাজ হয়ে যাবে। হ্যালো মামাবাবু, লালবাজারে ফোন করে শহরের সমস্ত জায়গায় পুলিশ ফোর্স ছড়িয়ে দিন। অপরাধী এবার আমাদের হাতের মুঠোয়। আর হ্যাঁ, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আর জাহাজ বন্দরে স্পেশাল ফোর্স পাঠাতে বলুন। কিন্তু মাহি, কেসটা কি? যেটা বললাম ইমিডিয়েটলি করুন মামাবাবু, প্লিজ। বাকিটা পরে ডিটেলসে বলছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ফোনটা রেখে মাহি দিয়াকে বলল, আচ্ছা, আপনার মোবাইল ফোনটা কি একবার দেওয়া যাবে? অনেক খুঁজেছি, কোথাও নেই জানেন, কোথাও পাইনি আমি। ও, তার মানে অন্য কেসগুলোর মতো এখানেও আপনার ফোন ডিস্ট্রয় করা হয়েছে। শিট। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন তো। আপনার ফোনে তো আপনার হাজবেন্ডের ফোন আসতোই, যদিও ওই নাম্বার আর ট্রেস করা যাবে না, এতক্ষণে অফ হয়ে গেছে। তাও টেলিকমে একবার দিয়ে দেখি, যদি কোনোভাবে কিছু হয়। আর আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চাকে আপনার কোলে ফিরিয়ে দেব আমি, কথা দিলাম।
লালবাজার পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই ঘটক পুকুরের কাছে এক ব্যক্তিকে সদ্যজাত শিশু সমেত সন্দেহজনকভাবে অ্যারেস্ট করা হলো। তারপর দিয়াকে ডেকে তাকে আইডেন্টিফাইও করা হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ এই অঙ্কুশ। ছি 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 ছি, তুমি এত নীচ, নিজের বাচ্চাকে নিয়ে এভাবে পালাচ্ছিলে তুমি। আর আমি নয় পর, নিজের রক্তের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করলে। কেন করলে এরকম অঙ্কুশ? কেন করলে বলো, কেন? ভালোবাসার নোংরা খেলা খেলে বাচ্চার জীবন নিয়ে খেলছিলে তুমি। ছি। লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ অফিসার সুদীপ্ত বললেন, চিন্তা করবেন না ম্যাডাম, আমরা সব উত্তর ঠিক বের করে নেব। আপাতত আপনি নিশ্চিন্তে আপনার বেবিকে নিয়ে হসপিটালে যান। আপনার তো সবে ওটি হয়েছে, এখন আপনার ট্রিটমেন্টের দরকার, আর আপনার বাচ্চার প্রয়োজন স্পেশাল কেয়ার। ওই হসপিটালে তো আমি আর যাব না স্যার, যেখানে এভাবে জালিয়াতি হয়, কটা টাকার জন্য বাচ্চাদের প্রাণ নিয়ে খেলা করে। সেখানে আমি কেন? সবাইকে যেতে বারণ করে দিন স্যার, সবাইকে যেতে বারণ করে দিন। চিন্তা করবেন না, ওরা উচিত শাস্তি পাবে। আর আপনাকে আমরা অন্য হসপিটালে অ্যাডমিট করছি। অনেক ধন্যবাদ। আর আপনার বেবিকে নিয়ে এবার নতুন জীবন শুরু করুন। মুকেশ, যাও ম্যাডামকে ছেড়ে এসো। দিয়া চলে যাচ্ছিল, তখনই মাহি এসে পৌঁছয়। মাহিকে দেখে হাত জোর করে সে বলে, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? আপনি উদ্যোগ না নিলে তো আমার বাচ্চাটাকে আমি... এটা তো আমার কর্তব্য, ইনফ্যাক্ট এখানে উপস্থিত সবার কর্তব্য। একটা ফুলের মতো প্রাণকে নিয়ে যারা এভাবে ব্যবসা করে, তাদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। সমাজ থেকে এই নোংরামি বন্ধ করতে হবে। আপনি প্লিজ এবার তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরুন। দিয়া হাত জোর করে নমস্কার করে চলে গেল। এতক্ষণ অফিসার সুদীপ্ত সব শুনছিলেন। এবার বললেন, গুড জব ইয়ং ম্যান, খুব ভালো একটা র্যাকেট আমরা শুধু তোমার জন্য ধরতে পারলাম। রিয়েলি ইমপ্রেসড। আপনাদেরকেও অনেক ধন্যবাদ স্যার। আফটার অল আমার মতো একজন সাধারণ মানুষের কথায় কান দিয়ে এতটা সিরিয়াসলি কেসটা হ্যান্ডেল করলেন, না হলে তো এই বাচ্চাটাকে পাওয়াই যেত না। হ্যাঁ তা ঠিক, কিন্তু তুমি এতটা প্রিডিক্ট করলে কিভাবে? এই 4টে কেস যে রিলেটেড, এইটা সব বলবো স্যার, আগে এই রাস্কেলটার থেকে সমস্ত কুকীর্তির কথা জানতে হবে। অনেক জিজ্ঞেস করলাম, একটাও কথা বলছে না। আমি একবার কথা বলবো স্যার? অবশ্যই। মাহি লোকটাকে বলল, বলো, তোমরা এভাবে কটা বাচ্চাকে পাচার করেছ আর কতজনকে করতে চলেছ? নিশ্চয়ই এরকম আরো ট্র্যাপ ফেলেছ তোমরা শহরে। কি হলো বলো? আগামী দিনে আর কোথায় কোথায় হতে চলেছে এই অপরাধ, বলো। লোকটা চুপ করেই রইল। সুদীপ্ত বলল, এভাবে বলবে না মাহি, স্পেশাল ব্যবস্থা করতে হবে। ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি সব কথা বের করে নেব। তুমি এবার নিশ্চিন্তে বাড়ি যাও। কানাইদার মুখে শুনলাম এই কদিন নাওয়া খাওয়া ছেড়ে কিভাবে কেসটার পিছনে পড়েছিলে। যাও এবার রেস্ট নাও, ফ্যামিলিকে টাইম দাও, আর তোমাকে আমি সমস্ত আপডেট দেব। জাস্ট ফোন নাম্বারটা দিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি আপনার এই জেরার সময় এখানেই থাকতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। বেশ, তবে তাই হোক। মুকেশ, ওকে স্যালাড ঢোকাও, আমরা আসছি। অঙ্কুশকে লকআপে ঢুকিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দেওয়া হলো। সুদীপ্ত এসে অঙ্কুশের কাঁধে হাত দিয়ে বললেন, নে এবার শুরু কর। সব ডিটেলসে বলবি কিন্তু। হ্যাঁ বল, কিভাবে এই ট্র্যাপ শুরু হয়েছিল, তোদের দলের পান্ডাকে, আর সামনের দিনে কি কি প্ল্যান আছে তোদের? আরে কি হলো বল। অঙ্কুশ চুপ করেই রইল। সুদীপ্ত বাঁকা হাসি হেসে বলল, বেশ, তবে স্পেশাল কেয়ারই শুরু হোক। একটা বালতিতে গরম জল এনে অঙ্কুশের বাহুতে ডোবানো হলো। অঙ্কুশ চিৎকার করতে লাগলো। মাহি চোখ বন্ধ করে আর যাই হোক, এসব দেখতে ও অভ্যস্ত নয়। মাহি আর থাকতে না পেরে বলল, স্যার আমি একটু অন্যভাবে যদি চেষ্টা করি। ওকে, এসো ট্রাই। মুকেশ, গরম জলটা সরিয়ে নাও। অঙ্কুশ তখনও জ্বালায় কাতরাচ্ছিল। মাহি বলল, বাচ্চাদের জীবন নিয়ে তোমরা কেন ছিনিমিনি খেলেছিলে? কোথায় পাচার করতে বাচ্চাদের?
অঙ্কুশ কিছুই বলল না। মাহি আবারও বলল, অঙ্কুশ, তুমি মানো বা না মানো, একটা বাচ্চার বাবা তুমি। নিজের রক্তের প্রতি কখনো মায়া হয়নি তোমার? বাচ্চা তো ভগবান হয়, তার সাথে তোমরা এভাবে গেম খেলছিলে। আচ্ছা, মায়ের কোল থেকে ছিনিয়ে তারপর কি করতে বাচ্চাদের সাথে? দেখো অঙ্কুশ, প্লিজ চুপ করে থেকো না। পাপ করে কিন্তু কেউ বাঁচবে না। আমাদের সাহায্য করলে হয়তো তোমার পাপ কমবে, আর অনেক মায়ের কোল খালি হতে রক্ষা পাবে। অনেক ইনোসেন্ট মেয়েরা এই ট্র্যাপ থেকে বাঁচতে পারবে। প্লিজ অঙ্কুশ, প্লিজ দেখো দেখো, ভাবো, বোঝো, তোমাকে তোমার বাচ্চার দিব্যি রইল। অঙ্কুশ এবার ক্ষীণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি আমি সামনের দিনের কোনো প্ল্যানের কথা জানি না। তবে তবে গত 1 বছরে যে কটা কেস হয়েছে সেগুলো বলছি। সবটা ডিটেলসে বলল অঙ্কুশ। এবার অফিসার সুদীপ্ত জিজ্ঞেস করলেন, এবার নাম বল, তোদের বসের নাম বল, নইলে কিন্তু এই গরম জলের চেয়েও ভয়ঙ্কর কিছু করা হবে তোর সঙ্গে। আমাদের আমাদের বস হলো রাহুল। রাহুলটাকে? সমীর, রাহির সাথে যে। স্যার, ওকে খুঁজতে তো অলরেডি ধানবাদে অপারেশন চলছে, হয়তো খুব তাড়াতাড়ি গুড নিউজ আসবে। একদম ওয়েট করছি তো। আচ্ছা অঙ্কুশ, এবার বল, এই বাচ্চাগুলোর সঙ্গে তোরা ঠিক কি করেছিস? কোথায় পাচার করেছিস এদের? বিদেশে নাকি দেশেই নোংরামি চলছে? দিল্লিতে। ওখানে ওখানে একটা সংস্থা আছে যেখানে লিগালি বাচ্চা অ্যাডপ্ট করা হয়। ওরাই অনেক টাকার বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে এভাবে বাচ্চাদের কিনে নেয়। ঠিক যেমন আমাদের কাছ থেকে কিনেছে। এরপর আরো ডবল দামে সেই বাচ্চাদের অসহায় সন্তানের মা বাবাদের হাতে তুলে দেয়। সেই সংস্থার নাম কি অঙ্কুশ? এটা ঠিক আমি জানি না, সত্যি বলছি। আমি আর কিছু জানি না। সমীর আর সুজয় সব জানে। কিন্তু সুজয় তো ডেড। ও সব জেনে গিয়েছিল বলেই তো ওকে মেরে ফেললো। কে মারলো? রাহুল, অর্থাৎ সমীর। ও চাইনি ও ছাড়া আর কেউ এই বিষয়ে জানুক। ওই জন্যই তো আমি জানার চেষ্টাও করিনি। ঠিক আছে, এই সমীর ওরফে রাহুলকে কাছে পেলে সব জিজ্ঞেস করে নেব। আচ্ছা, গৌরবের কোনো খবর জানো, যে মেদিনীপুরের কেসটায়? ও সমীর মানে রাহুলের সাথেই ধানবাদে আছে। তাহলে সমীরের অপেক্ষাই করা যাক মাহি, বাকি প্রশ্নের উত্তর ওই জানবে। পরের দিন ভোরে সমীর ওরফে রাহুলকে আসানসোল থেকে অ্যারেস্ট করা হলো, কিন্তু গৌরব পালাতে গিয়ে এনকাউন্টারে মারা গেল। সমীরকে লকআপে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন অফিসার সুদীপ্ত। মাহি আর কানাই বসাককেও খবর দেওয়া হয়েছিল। ওরা খবর পেয়েই তাড়াতাড়ি ছুটে আসে থানায়। মাহি আর কানাই বসাক চেয়ারে বসেছিলেন। সুদীপ্ত রাহুলকে জিজ্ঞেস করলেন, তোমার তো 4 জনের মধ্যে 2 জন পার্টনার ডেড, ওরা পাপের শাস্তি পেয়েছে। তবে তুমি আর অঙ্কুশ চাইলেই বাঁচতে পারো। দেখো, অঙ্কুশ অনেকটাই বলে দিয়েছে আমাদের, এবার শুধু তুমি আসল কথাটা বলে দাও। ব্যাংকে তোমার ক্লায়েন্টের নাম কি? কোন সংস্থার সঙ্গে কাজ করো তুমি? বলো। রাহুল হেসে উঠল, তারপর বলল, এটা বলে কি নিজের পায়ে কুড়ুল মারবো আমি? আমাকে দেখে কি বোকা? থাক স্যার, আর গালাগালি দিলাম না। দেখো, যদি না বলো তাহলেও তো কোনো লাভ নেই, কারণ আর যাই হোক এই ব্যবসা তো আর তোমরা চালাতে পারবে না, তাই না? এমনি জেলে পচে মরবে। তার চেয়ে না হয় সত্যিটা বলে পাপের প্রায়শ্চিত্ত করো। কিছুই বলল না রাহুল। এমনকি অনেক মারধর করেও কোনো লাভ হলো না। অবশেষে 3rd ডিগ্রি প্রয়োগ করতেই কাজ হলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাহুল বলল, রঘু তিওয়ারি আর ললিতা তিওয়ারি বিউটিফুল লাইফ নামে একটা সংস্থা খুলেছে ওরা, যেখানে এইভাবে সদ্যজাত বাচ্চাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে রাখে আর নিডি দম্পতিদের চড়া দামে সেই বাচ্চাদের বিক্রি করে। নিয়ে এসে রাখে মানে কি? বল চুরি করে আনে। কিছু অসহায় মা বাবার কোল ভরতে গিয়ে না জানি কত মায়ের কোল খালি করে দেয় এটা।
আর তোমরা এই নোংরা কাজে ওদের এভাবে সাহায্য করছো। ছি ছি ছি। কি করব স্যার, ভালোভাবে তো বাঁচতে দিল না এই সমাজ। এমবিএ পড়েও একটা মনের মতো ভালো চাকরি পেলাম না। এই দুনিয়ায় টাকা ছাড়া একটা ভালো জীবন লিড করা যায় না স্যার। যখন হতাশ হয়ে অ্যালকোহলিক হয়ে পড়েছিলাম, ঠিক তখনই ফ্লাইটে দিল্লি যাবার পথে লোকটার সাথে দেখা হয়। প্রথমে বুঝিনি ওর ব্যবসা যে এত সাংঘাতিক। ভেবেছিলাম পুণ্যের কাজ করছে লোকটা, কিন্তু ওর সংস্থায় গিয়ে ছোট ছোট বাচ্চাদের দেখার পর সবটা বুঝতে পেরেছিলাম। তারপর ও আমাকে অনেক অনেক টাকার অফার দেয় আর ওর প্ল্যানটার কথা বলে। আমি আর না করতে পারিনি স্যার, রাজি হয়ে যাই। আমি ওর কথা মতোই আমার মতো আরও 3 জন হ্যান্ডসাম ছেলে জোগাড় করি কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর প্ল্যান মতোই কাজ এগোতে থাকে। আর ব্যাক টু ব্যাক 4টে মেয়েকে তোমরা ট্র্যাপে ফেলো। তোমাদের এই ট্র্যাপে পড়ে মেয়েগুলো নিজেদের প্রাণ দিয়ে দিল। ওরা তো তোমাদের বিশ্বাস করে সত্যিকারের ভালোবেসেছিল। এটাই কি প্রাপ্য? এটাই কি প্রাপ্য ছিল ওদের? আরে কখনো কি ওদের প্রতি একটু মায়া হয়নি তোমাদের? এত নিষ্ঠুর তোমরা। আর মায়ের কোল খালি হলে কি কষ্ট হয় আন্দাজ আছে তোমাদের? আরে তোমাদের তো নরকেও স্থান হবে না। 1 মিনিট মাহি, রাহুল, তোমাদের দলে ওই 4 জনের বাইরে আর কেউ নেই তো? না স্যার, তবে কলকাতা ছাড়াও এই র্যাকেট দিল্লিতেও আছে। ওটা তিওয়ারি নিজেই চালায়। ঠিক আছে, ওই তিওয়ারির বাচ্চার ফোন নাম্বার, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস দাও। দিল্লি পুলিশকে আমরা ইনফর্ম করে দিচ্ছি। আচ্ছা, তোমার কাছে ওর বিরুদ্ধে এমন কিছু আছে যাতে ওর অপরাধগুলো প্রমাণ করা যায়? না স্যার, কিছুই নাই। মিথ্যে কথা বলো না রাহুল, কিছু তো আছেই। ছাড়ো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বলো। ওর টাকা তো তোমার অ্যাকাউন্টে ঢুকেছে, ব্যাস আর কি চাই? কি জন্য ঢুকেছে ওকে কৈফিয়ত দিতেই হবে। আমাদের ক্যাশে কাজ হয় স্যার। কানাই বসাক এবার বলে উঠলেন, আমিও সেটাই ভাবছি। এত পাকা খেলোয়াড় এমন কাঁচা কাজ তো করবে না। ঠিক বলেছেন কানাইদা। আচ্ছা, তাহলে সেই ক্যাশগুলো কোথায় রাখো? রাহুল চুপ করেই রইল। সুদীপ্ত আবারও জিজ্ঞেস করলো, আরে চুপ করে থাকলে তো হবে না রাহুল, আবার 3rd ডিগ্রি শুরু করতে হবে। তাহলে বলো, কোথায় সেই লক্ষ্মীর ভান্ডার রেখেছো? বলো। রাহুল মৃদু স্বরে এবার বলল, আমার বাড়িতেই আছে, আর কোথায় বা রাখবো স্যার? আফটার অল ব্ল্যাক মানি। তা ঠিক, কিন্তু এই টাকাটা যে তোমাকে ওরাই দিয়েছে, এমন কোনো প্রুফ তোমার কাছে আছে কি? স্যার, আমার মনে হয় প্রুফ না থাকলেও চলবে। মালটাকে তুলে নিলেই সব বেরিয়ে যাবে। আর দিল্লি পুলিশ এই কাজটা ভালো মতোই করবে জানি। আর শুধুই তো লোকটাকে ধরলে হবে না স্যার, ওর ওই নোংরামির জাল যত দূর বিছানো রয়েছে তত দূর পর্যন্ত সব ভেস্তে দিতে হবে, যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয়, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়, সেই ব্যবস্থাও তো করতে হবে। ওয়েল সেড ইয়ং ম্যান, তাই হবে। আর রাহুল, তুমি যদি নিজের শাস্তির মেয়াদ একটু কমাতে চাও, তাহলে এই তিওয়ারির বিরুদ্ধে কিন্তু তোমাকে সাক্ষী দিতে হবে। যদিও তোমার কঠোর শাস্তি হওয়া উচিত। একদমই তাই, কঠোর থেকেও কঠোরতর শাস্তি হওয়া উচিত তোমার রাহুল। কারণ তুমি শুধু রাহিকেই মারোনি, করবী আর অমৃতার মৃত্যুর জন্যও তুমি দায়ী। 3 খুন করেছো তুমি। কিন্তু ওরা তো সুইসাইড করেছে। সেটাও তো ওই চিঠির জন্যই। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, ওই ইমোশনাল চিঠিটা সবাইকে লেখা হয়েছিল, যেটা দিয়ার কাছে পাওয়া গেছে। রাহুল আর কিছুই বলল না। মাহি হেসে বলল, তোমার চুপ করে থাকাটাই প্রমাণ করে দিল আমার ধারণাটাই ঠিক। তাহলে বলো, ওরা কি স্বেচ্ছায় সুইসাইড করেছে? একদমই না। হয়তোবা ওরা পুলিশকে কমপ্লেন করত, কিন্তু ওই চিঠিটাই ওদের সব রাস্তা বন্ধ করে দিল। ওরা ভাবলো ওদের পার্টনারও সন্তান শোকে সুইসাইড করছে, তাহলে ওরা আর কেন বেঁচে থাকবে? বাহ, কি প্ল্যান, দারুণ। যদিও রাহি তোমার প্ল্যানটা জেনে গিয়েছিল, তাই ও কোনো চিঠি পড়ে হয়তো সুইসাইড করেনি। ও হয়তো সন্তান শোকেই নিজেকে শেষ করে দিয়েছে। যাই হোক, এবার এই সব পাপের শাস্তি ভোগ করো এই জেলে বসে। টাকার প্রয়োজন ছিল তো তোমার, এই টাকার লোভী তোমার জীবনটা এবার কিভাবে এই জেলের ভিতর পড়ে থেকে তছনছ করে দেয় দেখো। অল দ্য বেস্ট। ঠিক বলেছ মাহি। আর রাহুল, এবার ওই বাচ্চাগুলোকে কিভাবে পাওয়া যাবে বলো?
ওরা সবাই ওই বিউটিফুল লাইফ অর্গানাইজেশনেই সুরক্ষিত আছে। ঠিক বলছো তো? একেবারেই ঠিক বলছি স্যার। এমনিতে বাচ্চাদের আমরা কোনো ক্ষতি করি না। মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিচ্ছ, সেই মায়েদের সুইসাইড করতে বাধ্য করছো, আর বলছো বাচ্চাদের ক্ষতি করো না। বাহ বাহ, বাহ, কি চিন্তাধারা! হ্যাঁ, আসলে নোংরামি করতে করতে আর ন্যায় অন্যায় কিছু বোধটুকু নেই তোমাদের। মাহি, চলো, এখানেই আমাদের কাজ শেষ। সুদীপ্ত স্যার এবার পুরো কেসটা দেখে নেবেন। একদম। আর আপনারা চিন্তা করবেন না, আপনাদের এই সফল কাজকে আমি ন্যায্য মূল্যায়ন করব। অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে, আর বাচ্চাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। চলি তাহলে, আবার কখনো দেখা হবে। নিশ্চয়ই হবে। আমার তো অবশ্যই আবার দেখা করার ইচ্ছে রইল তোমার সাথে। চলি স্যার, এভাবেই সহযোগিতা করবেন, দেখবেন এরকম অনেক অপরাধকে চিরতরে নির্মূল করতে পারবো আমরা। বাইরে বেরিয়ে কানাই বসাক মাহিকে বললেন, মাহি, অনেক হালকা লাগছে আজ। অন্তত ভবিষ্যতে এমন অপরাধ যে আর হবে না, এটাই শান্তির। অপরাধ হবে না এটা তো বলা যায় না মামাবাবু। দেখছেন তো শিক্ষিত ছেলেরাও কিভাবে বেকারত্বের জ্বালায় অথবা টাকার লোভে অসৎ কাজ করে চলেছে। তা যা বলেছো মাহি। তাই মামাবাবু, আমাদের শুধু অ্যালার্ট থাকতে হবে, ছোট সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, তাতে কিছু অপরাধ অবশ্যই দমন করা যাবে। একদম। চলো, এবার ঘরে ফেরার পালা। অনেকদিন পর বউ ফিরছে। বাহ, খুব ভালো। সে কি গো, ভালো কে বললো? বরং আবার কষ্টের দিন শুরু হলো আমার। আমি তো শুধু তোমাকে জানালাম। কি যে বলেন না আপনি। আচ্ছা আচ্ছা, চলি। আর হ্যাঁ, এবার একদিন আমার বাড়িতে আসতে হবে কিন্তু। নিশ্চয়ই আসবো। চলো, গুড নাইট। মাহি বাড়ি ফিরে এলো। অনামিকা ওকে ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকতে দেখে বলল, কিরে, খুব ক্লান্ত দেখাচ্ছে তো, দাঁড়া আমি শরবত করে আনছি। আমি ঠিক আছি বৌমনি। খুব শান্তি লাগছে যেন, অন্তত একজন মায়ের কোলে তার বাচ্চাকে ফেরাতে পেরেছি, অন্তত একজন মাকে তো বাঁচাতে পেরেছি। সত্যি রে, আমার গর্ব হচ্ছে তোর জন্য। আর শুধু একজন কেন, এবার অনেক মায়ের কোল সুরক্ষিত হবে। দেখ, এটা তো একটা র্যাকেট, তাই সামনের দিনে এরা আরো অপরাধ করত, কিন্তু আর হবে না, শুধু তোর জন্য মাহি। দাঁড়া আসছি। বৌমনি, বসো না প্লিজ। বলছি, দাদাভাইকে বলো না কালকেই ডিনারের প্রোগ্রামটা করতে, আর আপত্তি না থাকলে ইশিকাকেও ডেকে নেব। এটা আবার বলতে হবে? ও ছাড়া তো এই ডিনারটা সম্ভবই না। আফটার অল লাহিড়ি বাড়ির বৌমাও। মাহি মুচকি হেসে অনামিকার হাতটা জড়িয়ে ধরে বলল, লাভ ইউ বৌমনি। ওদিকে দিল্লিতে রঘু তিওয়ারিকে অ্যারেস্ট করা হলো। ওর সমস্ত অপরাধমূলক কাজের অনেক নমুনাও পেল দিল্লি পুলিশ। ওকে জিজ্ঞাসাবাদ করে আগামী দিনের অনেক তথ্যও জানতে পারল পুলিশ। আর তিওয়ারির বয়ান অনুযায়ী দিল্লির র্যাকেটটাও ধরা হলো এবং সদ্যজাত বাচ্চাদের দেখাশোনা করার জন্য যথোপযুক্ত ব্যবস্থাও নিল সরকার। শুধু সেই মায়েদের ফেরানো গেল না যাদের অন্যায়ভাবে ট্র্যাপে পড়ে এভাবে চলে যেতে হলো। শুনছিলেন গণ আত্মহত্যার রহস্য। আজকের গল্প পাঠে ও ডিটেকটিভ মাহির ভূমিকায় আমি অফিক। বিভিন্ন চরিত্রে সাগর নীল, বর্ণালী, তনুশ্রী, দিব্যেন্দু দাস, সৌরভ সাহা, সৌমি, খুশি, পিয়ালি, রৌনক, মধুরা, পার্থ অরণ্যদেব এবং দেবস্মিতা। শব্দ সংযোজন অভিক সাহা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ। তাহলে দেখা হচ্ছে আবার আগামী মাসে আরেকটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।